তো এই চ্যাপ্টারটা হলো আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো এখানে মূলত ইনভেন্টরি কি কি টাইপের হয়, ইনভেন্টরি কেন প্রয়োজন, ইনভেন্টরি কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, তো এই রিলেটেড আলোচনা আছে। তো প্রথমে হলো আমাদের, যদি আমরা ইনভেন্টরির কথা বলি, যে ইনভেন্টরি মূলত কয় ধরনের হয়। ইনভেন্টরি মূলত তিন ধরনের হয়। ঠিক আছে, তো আমরা যে তিনটা ধরনের ইনভেন্টরি জানি সেটা সাধারণত সেটা হলো কি, র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশ গুড। তো র ম্যাটেরিয়াল বলতে আমরা সাধারণত ওই ধরনের ইনভেন্টরিকে বুঝাই যেটা আমরা র রিসিভ করতেছি। র না, ঠিক আমি মানে বিষয়টা হলো এটা, যে এই জিনিসটা আহ, মানে একটা ইন্ডাস্ট্রি বা একটা ফার্ম, সেটা যদি ম্যানুফ্যাকচারিং ফার্ম হয়, ঠিক আছে, তাহলে সেই ফার্মে ওয়ার্ক ইন প্রসেস এই জিনিসটা থাকবে। ঠিক আছে, এই ইনভেন্টরিটা মানে থাকতে পারে, মানে ওয়ার্কিং প্রসেস থাকলে ম্যানুফ্যাকচারিং ফার্মে থাকে। ম্যানুফ্যাকচারিং ফার্মের কাজ কি, তারা কোনো একটা র ম্যাটেরিয়াল, কাঁচামাল নেয়, সেটাকে প্রডিউস করে আলটিমেটলি ফিনিশ গুডে নিয়ে আনে, তাই না? সো এই যে র ম্যাটেরিয়ালটা যে সে নিচ্ছে, ঠিক আছে, তো এই র ম্যাটেরিয়ালটা হতে পারে যে এটা একদম আহ, মানে ন্যাচারাল সোর্স থেকে ডেরাইভ করা, অথবা হতে পারে এটা অন্য একটা ইন্ডাস্ট্রি ফিনিশ গুড। ঠিক আছে, সো এখানে উপরে এই বিষয়টা নিয়ে বলছে যে আমাদের ইনভেন্টরি কিসের মাধ্যমে আসতে পারে। ঠিক আছে, সো র ম্যাটেরিয়ালটা তোমার দুইটা সোর্সের থেকে আসতে পারে। ঠিক আছে, সেটা হতে পারে অন্য একটা ইন্ডাস্ট্রি। ধরো ধরো তুমি হলো গার্মেন্টস বা কাপড়ের ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তোমার যেটা লাগে সেটা হলো কাপড়, কিন্তু কাপড় বানাচ্ছে হয়তো অন্য একটা ইন্ডাস্ট্রি। ঠিক আছে, অথবা অন্য একটা ফার্ম বানাচ্ছে কাপড়। তারা হয়তো তারা হয়তো সুতা কিনতেছে আরেকটা ফার্ম থেকে, সেখান থেকে কিনে তারা কাপড় বানাচ্ছে, ওই কাপড় তারা বিক্রি করতেছে। সেটা আবার কিছু সেটা আবার র ম্যাটেরিয়াল হিসেবে সেটা সাধারণ মানুষও কিনতেছে, আবার র ম্যাটেরিয়াল হিসেবেও অনেক ফার্ম কিনতেছে। ঠিক আছে, তো র ম্যাটেরিয়াল হলো ওই ধরনের গুডস যেটা প্রোডাকশনে ইউজ হবে, অথবা যেটা ইউজ করে, যেটা প্রোডাকশনে ইউজ হবে, অথবা যেটা ওই ফার্ম সেল করবে। ঠিক আছে, অর্থাৎ যেই ফার্মটা ম্যানুফ্যাকচারিং ফার্ম, সেই ফার্ম হলো র ম্যাটেরিয়াল সংগ্রহ করে সেটাকে প্রোডাকশন প্রসেসে ইউজ করে দেন ফাইনাল গুডসে এটাকে কনভার্ট করে। আর যেই ফার্মটা হলো একটা ট্রেডিং ফার্ম, সেই ফার্মটা র ম্যাটেরিয়াল সংগ্রহ করে হয়তো একটা সময় পর্যন্ত তারা হয়তো এটাকে বসায় রাখে, দেন তারা স্পেসিফিক সময়ে এসে তারা ওটাকে সেল করে দেয়। ঠিক আছে, এই যে কেনা এবং বেচা, এর মধ্যে কোনো ওয়ার্ক ইন প্রসেসের কাজ নাই। ঠিক আছে, সো এটা হলো একটা ট্রেডিং ফার্মে করতেছে। সো র ম্যাটেরিয়ালটা দুটো সোর্স থেকে আসতে পারে, যে বিষয়টা বলছি, যে পারচেস ফ্রম আদার ফার্ম। ঠিক আছে, যে অন্য একটা ফার্মের থেকে। আবার আমি যেমন বললাম যে এই ফার্মটা সুতা প্রডিউস করতেছে, ওই ফার্মের হয়তো আলটিমেটলি র রিসোর্স থেকে, অর্থাৎ হয়তো তাকে ন্যাচারাল সোর্সেস থেকে জিনিসটাকে নেওয়ার লাগতেছে, এক্সট্রাক্ট করার লাগতেছে, যে সেইটা থেকে আলটিমেটলি সুতা, সুতা তো আলটিমেটলি একটা গাছ থেকে আসে, তাই না? সো ওই এক্সট্রাকশনের যে কাজটা সেটা কিন্তু তাদের নিজেদেরই করা লাগতেছে। ঠিক আছে, সো আলটিমেটলি হয়তো ওই ফার্মটা হয়তো ন্যাচারাল সোর্সেস থেকে এক্সট্রাকশন করতেছে। আবার অন্য কোনো ফার্ম, মানে সহজ কথায়, যেই ফার্ম প্রোডাকশন করবে তা তার যে গুডস লাগবে, ওই গুডসটা যদি অন্য কোনো ফার্ম অলরেডি প্রডিউস করে থাকে, তাহলে তো সে ওই ফার্ম থেকেই কিনবে, তাই না? তো এটা পারচেস ফ্রম আদার ফার্ম হতে পারে, অথবা এক্সট্রাকশন ফ্রম ন্যাচারাল সোর্সেস হতে পারে। আহ, এই দুইটা সোর্স থেকে ইনভেন্টরি আসতে পারে। আরেকটা হলো প্রোডাকশন ফ্রম উইদিন দ্য ফার্ম। তো এই দ্বিতীয়টা দ্বারা বোঝানো হচ্ছে বেসিক্যালি ওয়ার্ক ইন প্রসেস। ঠিক আছে, সো র ম্যাটেরিয়াল দুই ধরনের হতে পারে, তো বলছি ওয়ার্ক ইন প্রসেস যেটা, সেটাও একটা ইনভেন্টরি। অর্থাৎ কোনো একটা ফার্ম যেটার হয়তো মাল্টিপল স্টেজেস অফ প্রোডাকশন আছে। ঠিক আছে, অর্থাৎ বেশি স্টেজ না, ধরো দুইটা স্টেজ আছে। ঠিক আছে, সে কাঁচামাল সংগ্রহ করে, সেটাকে একটা স্টেজে প্রডিউস করে, দেন হলো সেকেন্ড স্টেজে আসে। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরো যে ফার্মটা বাইসাইকেল প্রডিউস করে, তো তার প্রথম কাজ হলো সে স্টিল বা অ্যালুমিনিয়াম, যে যাই লাগে, ঠিক আছে, অথবা ছোট ছোট জিনিস লাগবে, সেসব জিনিসগুলো সে কিনবে, সেটা দিয়ে সে প্রোডাকশন করে, ঠিক আছে, করে আলটিমেটলি ছোট ছোট পার্টস বানাবে। ঠিক আছে, এই যে পার্টস গুলো বানাই নিল, বাইসাইকেলের পার্টস গুলো। ঠিক আছে, তো এই পার্টস গুলো সে হয়তো রেখে দিল, ঠিক আছে, ইনভেন্টরি হিসেবে। তো এটা হলো ওয়ার্কিং প্রসেস, যে এখনো কিন্তু ফাইনাল প্রোডাক্ট প্রডিউস হয়নি, এন্ড দেন সেই পার্টস কে আবার কাজে লাগাই দেন তোমার প্রোডাকশন প্রসেসে ইউজ করে এটা ফাইনাল গুডস, অর্থাৎ একটা বাইসাইকেল সে প্রডিউস করতেছে। ঠিক আছে, তো এই মাঝখানে যে হাফ প্রিপেয়ার যে গুডস গুলা, হাফ প্রিপেয়ার বলতে এখনো তাদের ওই প্রতিষ্ঠানের মেইন যে ফাইনাল গুডস যেটা তারা বিক্রি করে,
সেটা এখনো প্রডিউস হয়নি, তাহলে ওই বাইসাইকেলের যে পার্ট গুলো সে প্রডিউস করছে সেই জিনিসগুলো তাদের জন্য ওয়ার্ক ইন প্রসেস। ঠিক আছে, তো এই হলো তোমার তিনটা টাইপের ইনভেন্টরি। আর উপরে একটা কথা বলা আছে যে আহ, যে ইনভেন্টরির ক্ষেত্রে একটা দুটো জিনিস আস- হচ্ছে, ঠিক আছে। একটা হলো তোমার যে ইনভেন্টরি যেখান থেকে ডেরাইভ করো না কেন, ইনভেন্টরি তোমার একটা ফিজিক্যাল বাল্ক, ফিজিক্যাল এরিয়া তোমার এটা কনজিউম করতেছে। সেকেন্ডলি হলো এটার জন্য তোমার কারেন্ট অ্যাসেটটা একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ ইনভেস্টমেন্ট করা লাগতেছে। অর্থাৎ তুমি ইনভেন্টরি মানে কি, ইনভেন্টরি রাখা অর্থ হলো তুমি পণ্য মজুত করে রেখে দিচ্ছ, জমা করে রেখে দিচ্ছ কিছু অংশ, সেটা র ম্যাটেরিয়াল হোক, ওয়ার্কিং প্রসেস হোক, কিছু অংশ এক্সট্রা জমা করে রেখে দিচ্ছ যেটা ভবিষ্যতে লাগবে, এখন হয়তো লাগতেছে না। সো এইটা এক্সট্রা জমা করার জন্য তোমার এক্সট্রা টাকা খরচ করা লাগতেছে, সো এর কারণে এটা একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেট। ইনভেন্টরি যেহেতু একটা কারেন্ট অ্যাসেট, তো একটা it involves a significant portion of your investment in the current asset of a farm. তো এই জন্য এটার উপর স্পেশাল ম্যানেজমেন্ট অ্যাটেনশন লাগে। দেন হলো আমার যে ওয়াই তিনটা যে ইনভেন্টরি বলছি, র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশ গুডস, এই তিনটা টাইপের ইনভেন্টরি কেন লাগে বা কেন আমরা এই তিনটা টাইপের ইনভেন্টরি ধরে রাখবো, না রাখলে কি সমস্যা, ঠিক আছে। সো এই তিনটাকে একসাথে আলোচনা করতেছি। প্রথমত এখানে একটু এই র ম্যাটেরিয়াল কেন রাখার লাগে সেটা নিয়ে তো চারটা পয়েন্ট বলছে শর্টে, এটার যে ডিটেইল এক্সপ্লেনেশন এটা পরে আছে, ঠিক আছে। সো ধর আমি এই পয়েন্ট থেকেই বলি যে যেমন তোমার ওয়াই ক্যারি অর হোল্ড ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল। সো র ম্যাটেরিয়াল কেন তুমি হোল্ড করবা, প্রথমত র ম্যাটেরিয়াল তুমি যদি রেখে দাও তাহলে প্রোডাকশন স্কেজিউলিং স্মুথার এন্ড ইজিয়ার হবে। এটার অর্থ হলো এটা যে আহ, মানে তুমি কখন প্রোডাকশন করবা। হ্যাঁ, আমি যে স্টেজটা দেখাইছিলাম এখানে, যে এইখানে তো তোমার দুটা প্রোডাকশন স্টেজ, এটা একটা প্রোডাকশন স্টেজ, এটা একটা প্রোডাকশন স্টেজ, ঠিক আছে। তো এই র ম্যাটেরিয়ালকে ওয়ার্কিং প্রসেসে আনতেছে, অথবা যদি ওয়ার্কিং প্রসেস না থাকে তাহলে র ম্যাটেরিয়ালকে ফাইনাল গুডসে আনতেছে, প্রডিউস করে, যেটাই হোক। মেইন বিষয়টা যদি একটা হইলো প্রোডাকশন স্টেজ থাকবে, যদি এটা একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম হয়, ঠিক আছে। আর তো ওই যে প্রোডাকশন স্টেজ, ঠিক আছে, প্রোডাকশন স্টেজের আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেখানে কি জানি বলছে, প্রোডাকশন স্কেডিউলিং স্মুথার এন্ড ইজিয়ার করে দেয়। অর্থাৎ হলো যে তুমি আহ ভবিষ্যতে কখন প্রোডাকশন করতে চাবা, ঠিক আছে, এটা তুমি ইজিলি ডিসাইড করতে পারো। ঠিক আছে, মনে করো এখন তোমার মনে হইলো যে হঠাৎ মনে হইলো যে আগামী 2 দিন তোমার অনেক বেশি সেল হবে, তো তুমি হঠাৎ করে এই 2 দিন অনেক প্রোডাকশন বাড়াই দিলা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যদি তোমার ওই এটা তুমি এই লাক্সারিটা করতে পারতেছো কারণ তুমি র ম্যাটেরিয়াল অনেক বেশি হোল্ড করে রাখছিলে। কিন্তু তুমি যদি র ম্যাটেরিয়াল অনেক বেশি হোল্ড না করে রাখতা, তোমার প্রোডাকশন স্কেডিউলিং করাটা এতটা ইজিয়ার হতো না। কারণ কি, তুমি ভাবলা যে হঠাৎ করে যে আগামী 2 দিন তোমার অনেক বেশি সেল হবে, এর কারণে আগামী 2 দিন তুমি অনেক বেশি প্রডিউস করবা, কিন্তু অনেক বেশি র ম্যাটেরিয়াল তো তুমি জমা করে রাখোনি। তুমি র ম্যাটেরিয়াল রাখছো যে পরিমাণ তোমার এক্সপেক্টেড সেই পরিমাণ রাখছো, বা হয়তো র ম্যাটেরিয়াল তুমি ইনভেন্টরি হিসেবে রাখোইনি, ঠিক আছে। তো এখন তুমি যে অর্ডার দিবা, সেই অর্ডার আসতে তো সবগুলো 2 দিনের মধ্যে এত পরিমাণ ইনভেন্টরি তো নাও আসতে পারে, এটা হয়তো আসতে 1 সপ্তাহ লেগে যেতে পারে। কিন্তু তোমার যদি র ম্যাটেরিয়াল থাকতো তখন জমা থাকতো, তাহলে তুমি তোমার প্রোডাকশন স্কেডিউলিংটা ইজিয়ার হয়ে যেত। তো এখানে এই কথাটাই বলতেছে, প্রোডাকশন স্কেডিউলিং স্মুথার এবং ইজিয়ার হবে যদি তোমার র ম্যাটেরিয়ালের ইনভেন্টরি তুমি রাখো, ঠিক আছে। অর্থাৎ মজুদ রাখলা, র মেটেরিয়াল কাঁচামাল মজুদ রাখলা, টু অ্যাভয়েড ইম্প্যাক্ট অফ প্রাইস চেঞ্জেস। তো এটা নিয়ে খুব বেশি আলোচনা করার কিছু নাই। তুমি হয়তো প্রাইস অনেক বেশি ফ্লাকচুয়েট করবে ভবিষ্যতে, ঠিক আছে। তো তুমি এখন একটা নির্দিষ্ট দামে, এখন যে দাম আছে সেই দামে যদি অনেকগুলো কিনে রাখো, তাহলে ভবিষ্যতে প্রাইস যে ফ্লাকচুয়েশন করতেছে সেটার এফেক্ট তুমি একটা সার্টেন টাইম পর্যন্ত ওই এফেক্ট পড়তেছো না, ঠিক আছে। কারণ তোমার তো কিনা আছে, এই কিনা দ্রব্যই তুমি আগামী 3 মাস হয়তো চাইলে বেচতে পারবা নতুন কোনো দ্রব্য না কিনে। তো এই 3 মাসের মধ্যে কোনো সময় যদি প্রাইস আবার কমে, ঠিক আছে, তো তো ওই সময় তুমি সুইটেবল টাইমে আবার তোমার গুডস, এই যে তোমার ইনভেন্টরি, ধরো তোমার র ম্যাটেরিয়ালের ইনভেন্টরি তুমি ব্যালেন্স রাখছিলে 300 ইউনিট, তো তুমি এটা তখন পর্যন্ত সেল করতে থাকলে যতক্ষণ পর্যন্ত প্রাইস আনস্টেবল আছে। যখনই তুমি দেখতেছো যে প্রাইস একটু কমছে, ঠিক আছে, একটু স্টেবিলিটিতে আসছে, তখনই তুমি দেখা গেলা যে প্রায় যে আবার একটা বিশাল পরিমাণে র ম্যাটেরিয়াল কিনে রাখলা, ঠিক আছে। তো এইভাবে করে তুমি র ম্যাটেরিয়াল কিনে রাখার ফলে দেখা যাচ্ছে যে কি তুমি একটা প্রাইস চেঞ্জের ইম্প্যাক্টটাতে তোমার অ্যাভয়েড করতে পারতেছো, ঠিক আছে। কিন্তু যখন যা প্রোডাকশন লাগবে তখন তা অর্ডার করে, তখন সেই কাঁচামাল অর্ডার করে বা কিনে আনবো, এরকম যদি হতো তাহলে তো তোমার ওই মুহূর্তে বাজারে যে দাম আছে সেটার এফেক্ট তোমাকে বিয়ার করতে, তো কখনো বেশি দামে কখনো কম দামে কিনা লাগতেছে। তো সেই ইম্প্যাক্টটা তোমার এখানে হচ্ছে না, তোমার প্রাইস চেঞ্জের ইম্প্যাক্টটা হচ্ছে না, তাহলে তুমি একটা স্টেবল, কি বলবো, যে তোমার প্রোডাক্টের যে ফাইনাল ফাইনাল গুডস এর যে প্রাইস সেটাও স্টেবল রাখতে পারতেছো, ঠিক আছে। তো আরেকটা বলছে যে টু হেজ রিস্ক এগেইনস্ট
টু হেজ অ্যাগেন্স্ট রিস্ক অফ সাপ্লাই শর্টেজেস। তো এটা নিয়ে তো খুব বেশি বলার কিছু নাই যে তোমার সাপ্লাই শর্টেজ, ঠিক আছে, অর্থাৎ হঠাৎ করে হয়তো তোমার ওই যে সাপ্লাইং ফার্ম থেকে তুমি নাও, সেখান থেকে যদি হঠাৎ শর্টেজ ক্রিয়েট হয়, তো সেটা মোকাবেলা করার মতো তোমার যদি এনাফ ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল তুমি আগে থেকেই হোল্ড করে রাখো, তাহলে সেটা তুমি ওই ওই রিস্কটা হেজ করতে পারতেছে, ঠিক আছে। দেন হলো বলতেছে টু টেক অ্যাডভান্টেজ অফ কোয়ান্টিটি ডিসকাউন্ট অফার্ড বাই দ্য সাপ্লায়ার্স। এটা তেমন কিছু না। তুমি র ম্যাটেরিয়াল যদি হোল্ড করতে চাও ইনভেন্টরি হিসেবে, ঠিক আছে, র ম্যাটেরিয়াল হলো কাঁচামাল, আর ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়াল মানে তুমি কাঁচামাল মজুত করে রাখতেছো, জমা করে রাখতেছো। তো এইটা যখন করতে গেলে তো দেখা যাচ্ছে তুমি স্বাভাবিক হচ্ছে বেশি পরিমাণ অর্ডার করতে হবে। তো এটা এই বেশি পরিমাণ অর্ডার করার ফলে তুমি ওই বেশি কোয়ান্টিটি যে অর্ডার করতেছো, এর কারণে সাপ্লায়ার তোমাকে কোয়ান্টিটি ডিসকাউন্ট দিবে, অর্থাৎ বেশি অ্যামাউন্টে অর্ডার করার কারণে তোমাকে একটা একটু বেশি ডিসকাউন্ট দিবে, ঠিক আছে। তো এই অ্যাডভান্টেজটা তুমি নিতে পারতেছো, যেটা কম ইউনিট অর্ডার করলে হয়তো তোমাকে দিত না সাপ্লায়ার। তো এই হলো আমি বললাম যে র মেটেরিয়াল কেন তোমার হোল্ড করো, ঠিক আছে। এখন তুমি যদি দেখো যে তোমাদের আচ্ছা, পারপোজ অফ হোল্ডিং ইনভেন্টরি, হোল্ডিং ইনভেন্টরি হোল্ড করার পারপোজ, ঠিক আছে। এখানে জেনারেল বেনিফিটের কথা বলছে। দেন ওই যে তিনটা ইনভেন্টরি, র ম্যাটেরিয়াল হোল্ড করার কি কি বেনিফিট, ওয়ার্ক ইন প্রসেস হোল্ড করার কি কি বেনিফিট, এবং ফিনিশ গুড হোল্ড করার কি কি বেনিফিট সেটার কথা বলছে, ঠিক আছে। তো র ম্যাটেরিয়াল হোল্ড করার কি কি বেনিফিট অলমোস্ট বলে ফেলছি। আহ আগে জেনারেল বেনিফিটের কথা বলি, যে ইনভেন্টরি যদি আমি মজুত করে রাখি তাহলে জেনারেল বেনিফিট কি। জেনারেল বেনিফিট দুটার কথা বলছে। প্রথমত বলছে যে রিডিউস অর্ডারিং কস্ট, আরেকটা বলছে গেইনিং ডিসকাউন্ট। দুটা হয়তো সেম মনে হতে পারে বা দুটো সেম জিনিস না। প্রথমত হলো রিডিউস অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট রিডিউস করার অর্থ হলো এটা বোঝাচ্ছে যে তোমার প্রত্যেক অর্ডারের সাথে কিছু অর্ডারিং কস্ট রিলেটেড। সেটা হলো অর্ডারিং কস্ট অ্যাকচুয়ালি প্রোডাক্টের প্রাইস না। অর্ডারিং কস্টটা হলো এটা যে তুমি যখন প্রোডাক্ট অর্ডার করো তখন চেক প্রসেসিং রিলেটেড ফ্রি, আর তারপর ওই আরো কিছু চেক প্রসেসিং করবা বা রিসিভ করবা, ঠিক আছে, এই পেমেন্ট এই related কিছু ফি আছে, ঠিক আছে। তো অর্ডার করলে তো তোমার পেমেন্টও করতে হবে। সো এই কিছু ফি যে হচ্ছে, তো এটা এই ফিটা ডিপেন্ড করে নাম্বার অফ অর্ডারের উপর। যত বেশি বার অর্ডার করবে, অর্থাৎ তুমি সারা বছরে হয়তো 5 বার অর্ডার করতেছো, তাহলে তোমার ফি কম। মনে করো যদি অর্ডারিং কস্ট 50 টাকা হয়, তাহলে বছরে 5 বার অর্ডার করলে তোমার 5 × 50, টোটাল 250 টাকা খরচ হবে। এখন তুমি যদি ইনভেন্টরি হোল্ড না করো, ঠিক আছে, তাহলে তোমার বারবার অর্ডার করা লাগবে, এর কারণে তোমার টোটাল অর্ডারিং কস্টটা বেশি হবে। তো এখানে 5 হবে না, এটার অ্যামাউন্ট বড় হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তুমি ইনভেন্টরি হোল্ড করো, তাহলে তোমার স্বাভাবিকে যতটুকু প্রয়োজন ইনভেন্টরি, তার চেয়ে বেশি পরিমাণ অর্ডার করবা তুমি, তাই না? মানে বড় অ্যামাউন্টে অর্ডার করবা, এর বড় অ্যামাউন্টে অর্ডার করার ফলে তোমার দেখা যাচ্ছে কম বার অর্ডার করা লাগতেছে, ঠিক আছে। যেহেতু কম বার অর্ডার করা লাগতেছে, এর কারণে তোমার টোটাল অর্ডারিং কস্টটা কম হবে, ঠিক আছে। এর কারণে তো এটা তোমার অর্ডারিং কস্ট কমাচ্ছে। আর গেইনিং ডিসকাউন্ট হলো যেটা অলরেডি বলছি, যে লার্জ ভলিউমে পারচেস করলে একটা একটা ডিসকাউন্ট তোমাকে দিচ্ছে, ঠিক আছে, কারণ তুমি অনেক বড় অ্যামাউন্টে অর্ডার করছো। এটা হলো তোমার পারচেস প্রাইসের উপর, প্রোডাক্টের যে প্রাইসটা, এই প্রাইসটাতে একটা ছাড় দিচ্ছে, কারণ তুমি অনেকগুলো কিনতেছো একসাথে। হ্যাঁ, আর এটা হলো অর্ডারিং কস্টটা তোমার নাম্বার অফ অর্ডার কমের কারণে টোটাল অর্ডারিং কস্টটা কম হচ্ছে, আর এটা হলো তুমি প্রোডাক্টের প্রাইসে ছাড় পাচ্ছ, ঠিক আছে। দুটো ডিফারেন্ট জিনিস। সো এটা হলো আমরা জেনারেল বেনিফিট অফ হোল্ডিং ইনভেন্টরি বলছি। এন্ড এছাড়া তোমার তিনটা আলাদা ইনভেন্টরি, জেনারেল বেনিফিট বলছে, আর এখন হলো কোন ইনভেন্টরি হোল্ড করলে কি বেনিফিট সেটা বলতেছে, যে র ম্যাটেরিয়াল হোল্ড করে কি বেনিফিট, ঠিক আছে। তো র ম্যাটেরিয়াল হোল্ড করে রাখলে তোমার প্রোডাকশন স্কেজুলিং এর কথাটা বলছি, প্রাইস ফ্লাকচুয়েশনের বিষয়টা বলছি, সাপ্লাই শর্টেজের কথাও বলছি, ক্রিয়েশন ল্যাগ, টাইম আনসার্টেনিটিস। ক্রিয়েশন ল্যাগের কনসেপ্টটা পরে আসবে, তখন আমি আলোচনা করে নিব। আহ দেন হলো তোমার এইটা যে ওয়ার্কিং প্রসেস যদি হোল্ড করো, সেটার কি বেনিফিট আছে। সো ওয়ার্কিং প্রসেস হোল্ড করার যে বেনিফিট, সেইটা হলো প্রোডাকশন প্রসেস ইমব্যালেন্স প্রথমে বলছে। আহ, আচ্ছা, এখানে একটু দেখে একটা জিনিস একটু কি জানি বলছে, দ্যাট টাইম ল্যাগ বিটুইন দিস প্রসেস এন্ড প্রোডাকশন ক্যাপাসিটি এবং ডিফারেন্স। ওকে, ওই যে আবার ওই আগের এক্সাম্পলটাতে আসতেছি, ধরো যদি তোমার উপরে আসি, এখানে এই যেমন এটা, ঠিক আছে, একটা ফার্ম, যে ফার্মের হয়তো প্রোডাকশন প্রসেসটা এরকম যে তোমার মাল্টিপল স্টেজেস অফ প্রোডাকশন আছে, ঠিক আছে। যে একটা স্টেজ অফ প্রোডাকশন করে দেন ওয়ার্কিং প্রসেস আসতেছে, দেন একটা প্রোডাকশন স্টেজ করে দেন ফাইনাল গুডস আসতেছে, অথবা এর চেয়েও বেশি স্টেজ আছে, ঠিক আছে। তো মাল্টিপল স্টেজ, একের বেশি স্টেজ অফ প্রোডাকশন আছে। তো সেই ফার্মে প্রোডাকশন প্রসেস ইমব্যালেন্স হইতে পারে, ঠিক আছে। ইমব্যালেন্স হতে পারে এরকম যে সময় একটা ডিফারেন্স হতে পারে। বিষয়টা হলো এরকম
যে তোমার এখানে এই প্রসেসে কি বলো, এই প্রোডাকশন প্রসেসটা হলো সাইকেলের পার্টস বানানোর প্রোডাকশন প্রসেস, আর এটা হলো সাইকেলের পার্টস থেকে সাইকেল বানানোর প্রোডাকশন প্রসেস, তাই না? এই দুটো হলো প্রোডাকশন প্রসেস। ঠিক আছে। এখন আহ, দেখা যাচ্ছে যে তোমার আহ, মনে করো এখানে তোমার 10টা সাইকেলের জন্য যেই পরিমাণ পার্টস লাগে, ঠিক আছে, ওই পরিমাণ পার্টস প্রডিউস হয়ে গেছে। 10টা সাইকেলের জন্য যে পরিমাণ সাইকেলের পার্টস লাগে ওই পরিমাণ পার্টস প্রডিউস হয়েছে। And এটা দিয়ে তুমি 10টা সাইকেল প্রডিউস করতে পারবা। ঠিক আছে। তো এই এই 10টা আজকে প্রডিউস হয়েছে, ঠিক আছে। এখন দেখা গেল আরো, ধরো আরো 3 দিন পার হলো, এই 3 দিনে এই যে 10টা প্রডিউস, সরি, এই যে 10টা সাইকেলের পার্ট, এই 10টা সাইকেলের পার্টকে তুমি প্রোডাকশন করে 10টা সাইকেল বানায় বিক্রি করে ফেললা। ঠিক আছে। কিন্তু এই আহ, মানে বিষয়টা হলো এরকম যে তোমার, আমি যদি বুঝাই একটু ক্লিয়ারলি, তোমার এই দেখো, দাঁড়াও 1 মিনিট। এই যে প্রোডাকশন প্রসেস, সেকেন্ড প্রোডাকশন প্রসেস, এই 10টা সাইকেলের পার্টস কে যে 10টা সাইকেলে প্রডিউস করছো, এই প্রোডাকশন প্রসেসের টাইম লাগছে 3 দিন। 3 দিনে তুমি এই কাজটা সম্পাদন করে ফেলতে পারছো, ঠিক আছে। তো ওই 3 দিনে ধরো তুমি ওগুলা পরে পর সেল করলা। আমি আমার বাসায় জিনিসটাকে বুঝাচ্ছি আর কি। তো এই 10টা সাইকেলের পার্টস কে 10টা সাইকেলে কনভার্ট করতে তোমার 3 দিন লাগছে এই প্রোডাকশন প্রসেস। তো এই 3 দিনে তো এই প্রোডাকশন প্রসেসে শুধু কাজ চলছে এরকম না, এই প্রোডাকশন প্রসেসেও নিশ্চয়ই কাজ চলছে। এটা কি বন্ধ ছিল নাকি? এটা তো কাজ চলতেছিল, তাই না? তাহলে এখানে নিশ্চয়ই আরো সাইকেলের পার্টস প্রোডাকশনের কাজ চলছে। কিন্তু এইটা করতে হয়তো 5 দিন লাগে, ধরো 5 ডেজ লাগে, ঠিক আছে। তো দেখা গেছে যে তোমার এই 3 দিন পার হওয়ার পর এই যে তোমার যে ওয়ার্কিং প্রসেস এটা জিরো হয়ে গেছে। ঠিক আছে। ওয়ার্কিং প্রসেস, এটা তো ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি, এটা জিরো হয়ে গেছে। অর্থাৎ ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি ছিল তোমার 10টা সাইকেল প্রডিউস করার যে ম্যাটেরিয়ালস, ঠিক আছে, ওই 10টা সাইকেল প্রডিউস করার ম্যাটেরিয়াল তুমি এখানে খাটাইছো, এটা যেটা 3 দিন ধরে প্রোডাকশন হয়েছে। 3 দিন পর প্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে। এখন তো নতুন প্রোডাকশন লাগবে, ঠিক আছে, যদি তুমি আরো আহ, মানে যদি তোমার এখন, কারণ তোমার সেল তো বন্ধ হয়ে যাবে না, তোমার তো সেল করতে হবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তো তোমার নতুন যে প্রডিউস করবা, এটা যে নতুন আসবে, এটা এতদিনে তো এটা 3 দিন পার হয়েছে, তো 3 দিনে দেখা গেছে যে তোমার এটার প্রোডাকশন হইতে এই প্রোডাকশনে 5 দিন লাগে। ঠিক আছে। তাহলে তোমার আরো 2 দিন ওয়েট করা লাগবে। এই 2 দিন তুমি এই প্রোডাকশনটা স্টার্ট করতে পারতেছো না, কারণ এই প্রোডাকশনের যে আউটপুট সেটা এখনো আসেনি। কারণ এই প্রোডাকশন 3 দিনে কমপ্লিট হয়ে যায়, বাট এই প্রোডাকশন কমপ্লিট হয় 5 দিনে। সো আমি জানি না আমি ঠিক মতো বুঝাতে পারছি কিনা, আবার একটু রিপিট করে দরকার হলে দেখিও ব্যাকে টেনে। আমি এখন আমি বিষয়টা আমার ভাষায় বুঝাইছি আর কি। সো মেইন কথাটা হলো এটা, যেখানে একটা প্রোডাকশনের টাইম ল্যাগ আছে, ঠিক আছে, এটা 5 দিনে হচ্ছে, এটা 3 দিনে হচ্ছে। তো এই সময়, এই যে পার্থক্যটা, এখানে যদি তুমি ওয়ার্কিং প্রসেস, তোমার আগামী 3 দিনে তুমি 10টা প্রডিউস করবা, ঠিক আছে, এই যে সেকেন্ড স্টেজে, ঠিক আছে, সেকেন্ড স্টেজে 10টা গুডস, 10টা সাইকেলের পার্টস থেকে 10টা প্রডিউস করবা আর কি, ঠিক আছে। তো যদি এখানে তুমি এক্সট্রা রেখে দিতে, অর্থাৎ তোমার আগামী 3 দিনে 10টা লাগবে, বাট তুমি এখানে রাখছো 15টা রেখে দিছো ওয়ার্কিং প্রসেসে ইনভেন্টরি হিসেবে। ঠিক আছে। তাহলে এই 10টা খরচ হয়ে যাওয়ার পর 3 দিন পরে আরো 5টা দেখা যায় তোমার ওয়ার্কিং প্রসেসে থাকতো। ওই 5টাকে তুমি নেক্সটে কাজে লাগাইতে পারতা। তো এই কথাটা এটাই বলতেছে যে ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি এর কারণে তোমার হোল্ড করা উচিত। আমি যদি একটু রিড করে বলি যে কি লেখা আছে, বেসিক্যালি তোমার যে এখানে যে প্রোডাকশন প্রসেস ইমব্যালেন্স, ইফ ইন এনি ফার্মস প্রোডাকশন অফ ফিনিশ গুডস ডিপেন্ডস অন a নাম্বার অফ প্রসেসের মাধ্যমে আসে, and that time lag between this process or the production capacity among the different stages of production are not the same. ঠিক আছে। ওই যে টাইম ল্যাগ বা প্রোডাকশন ক্যাপাসিটি বিটুইন ডিফারেন্ট স্টেজেস অফ প্রোডাকশন, এগুলা সেম না। এর কারণে দোজ ফার্মস ক্যান ক্রিয়েট এ বাফার স্টক অফ ওয়ার্কিং প্রসেস। অর্থাৎ কি, ওই যে তোমার সাইকেলের পার্টস যতটুকু লাগবে তার চেয়ে বেশি যদি আমি জমা করে রাখি, তাহলে আমার আগের স্টেজের প্রোডাকশন কমপ্লিট না হইলেও আমি পরের স্টেজের প্রোডাকশন স্টার্ট কন্টিনিউয়াসলি এটাকে চলমান রাখতে পারবো, কারণ এটা শেষ হইলে আমি ইনভেন্টরি হাত দিব আর কি, যেটা আমার যে মজুদ আছে ওয়ার্কিং প্রসেসে সেখান থেকে আমি হাত দিয়ে আমার প্রোডাকশনটা কন্টিনিউ রাখবো। ঠিক আছে। সো দেন হলো মেশিন ব্রেকডাউনের কথা বলছে, ওটা কাইন্ড অফ একই বিষয়, যে হঠাৎ করে যদি তোমার সাবসিকুয়েন্ট স্টেজ অফ মেশিনে থাকে, এখানে হলো এই যে আহ, বিষয়টা হলো একই এক্সাম্পলে 2টা স্টেজে প্রোডাকশন আছে না, এখন প্রথম স্টেজে একটা মেশিন ইউজ হয়, দ্বিতীয় স্টেজে আরেকটা মেশিন ইউজ হয়, ঠিক আছে, স্টেজ অফ প্রোডাকশনে। এখন হঠাৎ করে যদি প্রথম স্টেজের মেশিনটা নষ্ট হয়ে যায়, দ্বিতীয় স্টেজের যে সব প্রোডাকশন তাও চলমান থাকবে, কারণ এখানে যে এক্সট্রা মজুত করে রাখছিলা সেগুলা দিয়ে তুমি অ্যাটলিস্ট হয়তো আগামী 1 মাস, ধরো এখানে অনেকগুলো এক্সট্রা মজুত করে রাখছিলা, তাহলে আগামী 1 মাস তোমার এই প্রোডাকশন চলমান থাকবে। ওই সময়ের মধ্যে তুমি হয়তো এটা ঠিক করে নিতে পারবে।
তো কিন্তু যদি ওরকম না হইতো তাহলে দেখা যেত প্রথম স্টেজে মেশিন নষ্ট হয়েছে, আর দ্বিতীয় স্টেজে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, কারণ এখান থেকে তো সাপ্লাই আসতেছে না। তো এই জন্য তোমার ওয়ার্কিং প্রসেসের ইনভেন্টরি হোল্ড করা লাগতেছে। আহ এটা হলো তোমার ওয়ার্কিং প্রসেসের দুইটা যে কারণ বলছে। দেন হলো তোমার পারপোজ অফ হোল্ডিং ফিনিশ গুডস যে ইনভেন্টরি, তো সেটা তো আর খুব বেশি ব্যাখ্যা করার কিছু না, এটা হলো একদম ইজি। প্রথমত হলো কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন অ্যাভয়েড করার জন্য, যে তোমার যদি ফিনিশ গুডস এর ইনভেন্টরি কি, মূলত ফিনিশ গুডস এর ইনভেন্টরি কেন রাখে? এটা এর কারণে রাখে যে হঠাৎ করে যদি সেলস এর ডিমান্ড অনেক বেড়ে যায়, তখন ওই ডিমান্ডটা যাতে আহ, সাথে সাথে সার্ভ করতে পারে, ইমিডিয়েটলি সার্ভ করতে পারে। এর কারণে যতটুকু সেল তার লাগবে, সেলের জন্য যতটুকু গুডস লাগবে তার চেয়ে বেশি গুডস বাফার স্টক হিসেবে রেখে দেয় ফিনিশ গুডস হিসেবে। তো তখন হঠাৎ করে সেলস বেড়ে গেলে তখন, অথবা হঠাৎ করে তার সাপ্লাই শর্টেজ বা কোনো একটা কারণ সমস্যা হইলে সে কিন্তু এই জিনিসটা, ইয়ে ফিনিশ গুডস যেগুলো জমা আছে সেগুলো ইউজ করতে পারতেছে। সো অ্যাভয়েডিং কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন এন্ড স্ট্যাবিলাইজ প্রোডাকশন অফ মাল্টি প্রোডাক্ট ফার্ম। ওই একই টাইপের কথাবার্তা। আচ্ছা, এখানে হলো এটা ওইটা বলেনি, এটা বলছে বেসিক্যালি যে কোনো প্রোডাকশন ফার্মে দেখা যাচ্ছে যে একই মেশিন দিয়ে ডিফারেন্ট টাইপ অফ গুডস প্রডিউস হয়, ঠিক আছে? অর্থাৎ এখানে আমার হাতে হয়তো এখন মাথায় হয়তো আহ, মনে করো কোনো খাবারের ফ্যাক্টরি, ঠিক আছে? And সেই খাবারের ফ্যাক্টরি দেখা যাচ্ছে যে একই মেশিন দিয়ে হয়তো আহ, যে দুধ পাউডার সেটাও প্রডিউস হয়, আবার একই মেশিন দিয়ে দেখা যাচ্ছে যে তোমার ট্যাং এর পাউডার যেটা সেটাও প্রডিউস হচ্ছে, অথবা তোমার অন্য হয়তো বা কি বলবো, যে তোমার অন্যান্য যেসব গুডস আছে, আরো হয়তো বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ফুডস বা গ্রোসারি আইটেম তারা প্রডিউস করে। কিন্তু দেখা যাচ্ছে যে ওই মেশিনে এট এ টাইম দুইটা জিনিস প্রডিউস হয় না। একটা জিনিস প্রডিউস হইলে, যখন যেটা প্রডিউস হচ্ছে তখন ওটা কমপ্লিট করে দেন আরেকটা স্টার্ট করতে এট এ টাইম। তুমি ওই ওখানে চালও দিলা আবার দুধ পাউডারও দিলা, এরকম দিলে তো তখন ওটা কি হবে? ওটা তো তোমার কাজ করতে পারবে না একসাথে, বা কোনো, তুমি তো সঠিক গুডসটা পাবা না, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার যে ওই যে তুমি আহ, যেটা হচ্ছে যে তুমি যদি ফিনিশ গুডস এর ইয়ে রেখে রেখে দাও, ইনভেন্টরি রেখে দাও, তাহলে দেখা যাচ্ছে যে এটা হয়তো যখন তোমার আহ যখন তোমার হয়তো তুমি ওই যেটা বললাম যে দুধ পাউডার, ঠিক আছে, তো যখন তুমি দুধ পাউডার প্রোডাকশন দেখা যাচ্ছে যে তোমার এটা তোমার যখন লাগতেছে, ঠিক আছে, তখন তুমি এটা ফিনিশ গুডস যে ইনভেন্টরি আছে সেখান থেকে করতে পারতেছে, কারণ এখন হয়তো মেশিন অন্য জিনিস প্রডিউস করতেছে, ঠিক আছে? তো এইভাবে করে তোমার এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্টে যখন মেশিনকে শিফট হইতে হয়, ঠিক আছে, এরকম যদি ফার্ম হয়, তখন ওই ফার্মে তুমি, তোমার এই মাল্টি প্রোডাক্ট ফার্মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ, তোমার প্রোডাকশন যাতে স্টেবল থাকে। নাহলে তো দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্ট হঠাৎ করে দুধ পাউডারে তোমার আহ, শেষ হয়ে গেছে, এখন তো তুমি দুধ পাউডার প্রোডাকশন করতে পারবে না, কারণ এখন মেশিন প্রডিউস করতেছে অন্য কোনো গুডস, ঠিক আছে? তো এরকম আর কি। তো এই জিনিসটা যাতে না হয়, মাল্টি প্রোডাক্ট ফার্মে এই প্রোডাকশনটাকে স্টেবল রাখার জন্য যখন যেগুলো প্রডিউস করতেছে একসাথে অ্যাবান্ডেন্ট প্রডিউস করে রাখা, ঠিক আছে, বেশি প্রডিউস করে রাখা, তাহলে কি বেশি অংশটা আমরা ইনভেন্টরি হিসেবে মজুদ রাখলাম আর কি, ঠিক আছে, যেটা পরে ইউজ করা যাচ্ছে। দেন বলছে অল্টারনেটিভ টু ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এখন এই যে আমরা ইনভেন্টরি রাখতেছি, ইটস এ কাইন্ড অফ এন ইনভেস্টমেন্ট। তুমি ইনভেন্টরি রাখতেছো, এটা তোমার জন্য একটা ইনভেস্টমেন্ট। তোমার এখানে ইনভেন্টরির পিছনে র মেটেরিয়াল হিসেবে ইনভেন্টরি রাখলেও তোমার ওই র মেটেরিয়াল কিনতে খরচ হচ্ছে। আর যদি এটা ওয়ার্কিং প্রসেস হিসেবে রাখো, তাতে তো তোমার কিনার কস্ট প্লাস প্রোডাকশন কস্ট, তো যেটাই বলো তোমার ইনভেন্টরি একটা ইনভেস্টমেন্ট বা কস্ট আছে, ঠিক আছে? এবং যত সময় ধরে এটা ধরে রাখছো, তত সময় পর্যন্ত এটাকে সুরক্ষিত রাখা, সেটার একটা কস্ট আছে। তো এই যে অল্টারনেটিভ টু ইনভেস্টমেন্ট ইন ইনভেন্টরি, সেটা আমরা ইনভেন্টরি না রাখি, ওরা আমরা ইনভেন্টরি রাখলাম না, ঠিক আছে, এটার অল্টারনেটিভ কি হতে পারে না রাখার জন্য, যাতে আমার না রাখা লাগতে পারে? হয় তো একটা বলছে যে ফিউচার কন্ট্রাক্টে যাওয়া, অর্থাৎ তোমার মানে ফিউচারে যে র ম্যাটেরিয়াল বা ফিনিশ গুডস তুমি হয়তো কন্ট্রাক্ট করে রাখলা সাপ্লাইং ফার্মের সাথে, যে আমি 3 মাস পর তোমার কাছ থেকে 500 ইউনিট অফ এই র ম্যাটেরিয়ালটা কিনবো, এত দামে কিনবো, ঠিক আছে? ওই যে আমরা ফিউচার কন্ট্রাক্ট যেটা বলি সেরকম হতে পারে, ঠিক আছে? তো এটা হলো তোমার এরকম ফিউচার লং টার্ম ফিউচার কন্ট্রাক্ট করে রাখা। দেন হলো তোমার হলো অফারিং লং ক্রেডিট পিরিয়ড। এই জিনিসটা একটু কেমন জানি লাগছে। এটা হলো বিষয়টা এরকম যে তোমার ইনভেন্টরি রাখো কি জন্য, যাতে কাস্টমার ডিসস্যাটিসফাইড না হয়, 2 নম্বর পয়েন্টের কথা বলতেছে। তো কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন রোধ করার জন্য যে বিষয়টা কথা বলছে, যে কাস্টমারকে ডিসস্যাটিসফাইড কেন হবে? তুমি কাস্টমাররা কোনো একটা গুডস চাইছে, তুমি তাকে এটা লেট করে ডেলিভার করতেছো, কারণ তোমার কাছে ওই ফিনিশ গুডটা এখনো রেডি হয়নি। তো
লেট করে দেরি করলে তখন ডেলিভার করলে তো কাস্টমার ডিসস্যাটিসফাইড হবে। এখানে বলতেছে যে কাস্টমারকে লঙ্গার ক্রেডিট পিরিয়ড দিব, অর্থাৎ কাস্টমারকে আমি সাধারণত হয়তো ধারে বিক্রি করি, এখন আমি হয়তো তাকে বেশি দিনের জন্য ধার দিলাম। ঠিক আছে, আমি তাকে হয়তো 30 দিনের জায়গায় 60 দিনের জন্য ধার দিলাম। ইন এক্সচেঞ্জ অফ, বিনিময়ে বলবো যে আমি তোমাকে 30 দিনের বেশি দিনের জন্য ধার দিচ্ছি, বিনিময় হলো আমি তোমাকে ডেলিভারি যে ডেটটা এটা একটু লম্বা করবো আর কি। ঠিক আছে, অর্থাৎ হলো আমি তুমি আমাকে যে অর্ডারটা দিছো, আমি অর্ডারটা হয়তো তুমি আমাকে চাইছো হয়তো 2 দিনের মধ্যে, বাট আমি হয়তো 1 সপ্তাহ পর তোমাকে দিব। ঠিক আছে, এই অর্ডার, এই গুডসটা, ঠিক আছে, এই যে লঙ্গার ডেলিভারি ডেট চাচ্ছ, বিনিময় হলো তাকে লঙ্গার ক্রেডিট পিরিয়ড দিবা। বিনিময় হলো সে চাইলে 1 মাস না, সে চাইলে 2 মাস পর তোমার এটা পরিশোধ করতে পারে টাকাটা। তো এটা কেমন যেন একটা বিষয় লাগছে আমার কাছে বিষয়টা, যাই হোক, বাট এটাও একটা ওয়ে হতে পারে ইনভেন্টরি ইনভেন্টরি ইনভেস্টমেন্টের অল্টারনেটিভ হিসেবে। 3 নাম্বার যে বিষয়টা, এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল। এটা প্র্যাকটিক্যাল বলতে কিছু ফার্ম করে। ঠিক আছে, আমি অত বেশি ভালো এক্সাম্পল জানি না, বাট আমার যতটুকু মনে পড়ে আনিস স্যার একটা ক্লাসে বলছিল 304 যে ডেলের কথা বলছিল। So, আমি সেই এক্সাম্পলটাই রিপিট করতেছি। যে তোমার মানে জাস্ট ইন টাইম ইনভেন্টরি, মানে ওদের যে স্ট্রাকচারটা সেটা ওই আহ, এই মেকানিজমের মধ্যে পড়ে। তো এটা এক ধরনের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, জাস্ট ইন টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেমটা হলো এইটা, যে ফার্ম তারা সাধারণত যেটা করে যে কোনো ইনভেন্টরি তারা হোল্ড করে না। ঠিক আছে, এখন বলতে পারো যে তাহলে তারা যখন কাস্টমার যখন অর্ডার করে তখন সেই জিনিসটা তারা দেরি হয় না কাস্টমারকে সাপ্লাই দিতে, কারণ তো তাকে কাস্টমারের জন্য যখন প্রোডাকশন করতে যাবে তখন তো তার র ম্যাটেরিয়াল লাগবে। বা সে যদি একটা ট্রেডিং ফার্ম হয়, সে তো ওই র ম্যাটেরিয়ালটা কিনা লাগবে, ওই কিনতে আনতে তো সময় লাগবে। ঠিক আছে, বিষয়টা হলো তার আগে থেকে চুক্তি করা থাকে। জাস্ট ইন টাইম ইনভেন্টরি সিস্টেম হলো এটা, যে প্রতিষ্ঠানটা তার সাপ্লাইং ফার্মের সাথে আগে থেকে চুক্তি করে রাখে যে আচ্ছা শুনো, আমি হলো আমার যখন লাগবে তুমি আমাকে ইমিডিয়েটলি, হয়তো 2-1 দিনের মধ্যে আমাকে র ম্যাটেরিয়াল বা ফিনিশ গুড যেটাই সে ওখান থেকে কিনতেছে, তুমি আমাকে ওই 2-1 দিনের মধ্যে আমাকে ওই জিনিসটা সাপ্লাই করে দিবা। ঠিক আছে, অর্থাৎ একটা শর্ট পিরিয়ডের মধ্যে। 2-1 দিন লেখা, এটা কোথাও লেখা নাই, আমি বললাম আর কি 2-1 দিন, একটা শর্ট পিরিয়ডের মধ্যে, অর্থাৎ ইমিডিয়েটলি, কাইন্ড অফ ইমিডিয়েটলি তাকে এটা দিয়ে দিবে। ঠিক আছে, তো এই এক চুক্তিটা তার আগে থেকে করে রাখে ওই ধরনের কোন একটা সাপ্লাইং ফার্মের সাথে বা একাধিক সাপ্লাইং ফার্মের সাথে। এর ফলে যে বিষয়টা হয়, যে যখন কাস্টমার কোনো অর্ডার দেয়, ওই গুডসটা, ঠিক আছে, ওই র ম্যাটেরিয়াল বা ওই ফিনিশ গুডটা, ঠিক আছে, এখন সে যদি একটা প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং ফার্ম হয়, তাহলে ওই অর্ডারের জন্য তার তো র ম্যাটেরিয়াল লাগবে অর্ডারটা প্রডিউস করার জন্য। তো দেখা যাচ্ছে যে তার অর্ডারটা প্রডিউস করা নাই, তো দেখা যাচ্ছে যে সে যে র ম্যাটেরিয়ালটা লাগবে সেই র ম্যাটেরিয়ালটা তার এখানে মজুত করা নাই। ঠিক আছে, কিন্তু সে যখনই অর্ডার পাইছে ইমিডিয়েটলি সে সাপ্লাইং ফার্মকে জানাই দিবে যে আমি অর্ডার পাইছি। সাপ্লাইং ফার্ম ইমিডিয়েটলি তার ফার্মে এই গুডসটা ইমিডিয়েটলি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিবে, এন্ড সেখান থেকে সে ইমিডিয়েটলি প্রোডাকশন করে দিয়ে দিবে। অথবা একটা ট্রেডিং ফার্ম হলে সে ইমিডিয়েটলি সেল করে দিচ্ছে। তো এই যে বিষয়টা, এইটা হলো তোমার জাস্ট ইন টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইটা সাধারণত ডেল করে থাকে, যে ডেল তারা ইনভেন্টরি হোল্ড করে না। ঠিক আছে, ডেল দেখা যাচ্ছে যে তাদের ওই চুক্তি আছে সাপ্লাইং ফার্মের সাথে, যখনই তার কোনো অর্ডার পায় সেখান থেকে নিয়ে ডাইরেক্ট সেল করে দেয়। ঠিক আছে, সাপ্লাইং ফার্ম থেকে নিয়ে। তো এটার জন্য তোমার একটা স্ট্রং লজিস্টিক সিস্টেম লাগে, ওয়ার্কারদের এফিশিয়েন্ট এবং হাইলি কোয়ালিফাইড হওয়ার লাগে, ফ্লেক্সিবল ওয়ার্কার হওয়ার লাগে, এই ধরনের কথা বলা আছে। আর দেন হলো এরপর থেকে মোটামুটি এখান থেকে একটু ইম্পর্টেন্ট পার্ট শুরু এই স্লাইড থেকে। দেন কস্ট ইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আচ্ছা, ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু কস্ট আছে, তো কি কি কস্ট আছে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। সো কস্টের পার্টটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে বোঝা। এখানে যদি দেখতে চাও যে কস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হেল্ড। ঠিক আছে, অর্থাৎ 1 নাম্বার কথা বলতেছে। আচ্ছা, এখানে হলো তোমার দেখো, এই লাইনটা দেখো, এখানে যে বিষয়টা বলতেছে যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ডিফারেন্ট টাইপ অফ কস্ট আছে। ইনভেন্টরি যদি তুমি হোল্ড করো সেটার একটা কস্ট আছে, যদি হোল্ড না করো তাও কস্ট আছে। হোল্ড না করলে অপরচুনিটি কস্ট আছে, তারপর আছে কাইন্ড অফ এন অপরচুনিটি কস্ট, অথবা তোমার যে সেলে লস হচ্ছে, তুমি যে কাস্টমার ডিসস্যাটিসফাইড হচ্ছে, এই টাইপের যে কস্ট, এটা হলো তোমার একটা কস্ট। ঠিক আছে, আর যদি হোল্ড করো সেক্ষেত্রে কি কি কস্ট আছে, সেক্ষেত্রে যে কস্ট গুলো আছে সেটা হলো প্রথমত, কস্টটা হতে পারে ডিফারেন্ট টাইপ অফ কস্ট হতে পারে। একটা টাইপ অফ কস্ট হলো কস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হেল্ড। অর্থাৎ কি, আহ অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি যে তোমার, ধরো আমি এই পুরো এক্সাম্পল টাইপ সবকিছু আমি একটা কলমের ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে বলতেছি। যে একটা কলম, সেটার প্রডিউস করতে যে র ম্যাটেরিয়াল লাগে, ধরো শীষের কথা বলতেছি, ধরো শুধু কলমের শীষটা লাগে। তো এই কলমের শীষের যে প্রাইসটা বা যতগুলো র ম্যাটেরিয়াল লাগে কলমের,
সেই র মেটেরিয়াল যে টোটাল প্রাইসটা সেটা হয়তো 8 টাকা। ঠিক আছে। এখন আহ সারা বছরে তার কি পরিমাণ কলম লাগবে সেই জিনিসটা ডিপেন্ড করে। এখন সারা বছরে তার আহ, আমি কি বলবো যে তোমার ধরো 10,000 কলম লাগে, বা সারা বছরের কথা বলবো, হ্যাঁ, সারা বছর পার্সপেক্টিভে চিন্তা করো, সারা বছরে তার হয়তো 10,000 র ম্যাটেরিয়াল লাগে কলমের। ঠিক আছে। তো এখানে এইটের পাশে ভুলে কে বসাই দিছি মনে হয়, 8K না, এখানে হলো বেসিক্যালি 10K। আট, আচ্ছা 8T কে লিখছি, আমি নিজেই বুঝতেছি না আমি কি লিখছি। 8 টাকা, ঠিক আছে, 8 টাকা হলো কলমের প্রাইস। ঠিক আছে, এই কলমের প্রাইসকে তোমার হলো 8 টাকা কলমের প্রাইস, এবং তোমার এখানে হলো যদি 10,000 কলম সারা বছরে প্রয়োজন হয় তোমার, মানে কলমের র মেটেরিয়ালের। ঠিক আছে। তো 10,000টা কলম প্রডিউস করলে তো 10,000টাই র মেটেরিয়াল লাগবে স্বাভাবিকভাবে। 10,000 যদি তোমার প্রয়োজন হয়, এবং 8 টাকা করে হয় যদি পার প্রত্যেকটা কলমের র মেটেরিয়ালের দাম, টোটাল দাম র মেটেরিয়ালের। আহ সো এক্ষেত্রে যে বিষয়টা বলতেছি, এখানে টোটাল ভ্যালু কত আসতেছে, 80,000 টাকা। এখানে বিষয়টা এইটা বলতেছে যে কিছু কস্ট আছে যেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হেল্ড। ঠিক আছে, এখানে তাহলে অ্যামাউন্ট অফ ইনভেন্টরি কত, 8, 8 × 10,000, 80,000 টাকা। এই যে অ্যামাউন্ট অফ ইনভেন্টরি যতটুকু হোল্ড করছো, ঠিক আছে, অর্থাৎ এটাকে অ্যাকচুয়ালি আমি এভাবে না বলে অন্যভাবে বলতে পারতাম যে ইয়ারলি না হয়ে ধরো পার অর্ডারের পার্সপেক্টিভে বলা যাইতো, সেটা আরো বেশি অ্যাকুরেট বা ঠিক হইতো। ঠিক আছে, আচ্ছা আমি এটা এখন বললে কনফিউজ হবো, এটা পরে আসবো। তো এই যে টোটাল 80,000 টাকা, এই 80,000 টাকার একটা সার্টেন পার্সেন্টেজ তোমার ইনভেন্টরি কিছু কস্ট যাবে। ঠিক আছে। অর্থাৎ তোমার এই অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে কিছু কস্ট আছে। তো সেটা কি কি হতে পারে, যেমন হতে পারে, এটাকে সাধারণত যে বিষয়টা মাথায় রাখবা, এটাকে তোমার বলে ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট। ঠিক আছে, সাধারণত বলে, অর্থাৎ ইনভেন্টরিটা হোল্ড করতে, ধরে রাখতে যে কস্টটা তোমার যাচ্ছে, এবং ওই সমস্ত কস্ট, সেই সব কস্টের মধ্যে ওই সমস্ত কস্ট, যে সমস্ত কস্ট তোমার ইনভেন্টরির টোটাল অ্যামাউন্টের উপর তোমার ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এই যে 8 × 10,000, তো এই ইনভেন্টরির অ্যামাউন্টের উপর ডিপেন্ড করতেছে। তো সেটা হতে পারে যেমন ইন্স্যুরেন্স কস্ট। ইন্স্যুরেন্স কস্টটা কি হচ্ছে, যে ইন্স্যুরেন্স কস্টটা তোমার ডিপেন্ড হচ্ছে এই 80,000 টাকার উপর। দেখা যাচ্ছে যে যত অ্যামাউন্টের গুডস আছে তোমার ইন্স্যুরেন্স হয়তো, ইন্স্যুরেন্স বলে রাখছে যে তার হয়তো তোমার 10% হলো প্রিমিয়াম হিসেবে তাদেরকে দেওয়ার লাগবে প্রত্যেক ইয়ারে। ঠিক আছে, তো এরকম হয়তো একটা শর্ত তার ইন্স্যুরেন্স কোম্পানি তাদের সাথে করে রাখছে। তো 80,000 টাকা হলে 80,000 10%, 8,000 টাকা তাকে প্রিমিয়াম দেওয়ার লাগতেছে প্রত্যেক ইয়ারে। তো এরকম হতে পারে। তো ইন্স্যুরেন্স কস্টটা হতে পারে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হেল্ড। হ্যাঁ, তারপর হতে পারে এরকম যে ফ্যাক্টরিতে যেসব ওয়ার্কার কাজ করতেছে বা ইনভেন্টরি যেখানে হোল্ড করতেছে, ঠিক আছে, তো সেখানে হয়তো তোমার কিছু হয়তো গার্ডস বা কিছু ওয়ার্কার থাকতে পারে যারা ওই কাজটা করতেছে। তো সেই ওয়ার্কাররা তোমার হতে পারে যা তাদের তোমার যে বেতন বা ওয়েজেস, ঠিক আছে, so সেইটা তোমার এই ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হেল্ড। ঠিক আছে, তো এরকম যেসব কস্ট গুলো তোমার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হেল্ড, এটাকে তোমার ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট বলতেছে। ঠিক আছে। সো ঠিক আছে। তো এক্ষেত্রে যেমন আমি বলছিলাম ইন্স্যুরেন্সের এক্সাম্পল, এখানে ইন্স্যুরেন্সের এক্সাম্পল দিছে, এটা ইন্স্যুরেন্স হতে পারে এটা। হ্যাঁ, তারপর হতে পারে স্টোরেজ এন্ড হ্যান্ডলিং কস্টের মধ্যে তোমার এই যে বিষয়টা বলছে যে তোমার আহ, ওই তোমার ওই ফিজিক্যাল হ্যান্ডলিং, সেফ কিপিং। ঠিক আছে, এই গুডস গুলোতে যে তুমি সেফ কিপিং বা হ্যান্ডলিং করবা। ঠিক আছে, আহ প্রত্যেকটার জন্য তোমার আলাদা করে যদি দেখা যাচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেন্টরির উপর ডিপেন্ড করতেছে এই ধরনের কোনো কস্ট যদি থাকে। হ্যাঁ, ঠিক আছে, তো সেটা হলো তোমার এগুলো আলটিমেটলি এটার আন্ডারে আসতেছে। এখন এটা এক নাম্বার কথা বলছি, এছাড়া আর কি কি আছে, এটা ইম্পর্টেন্ট আছে। আরেকটা হলো এইটা খুব সম্ভবত, এইটা আরেকটা, এই দুটো ইম্পর্টেন্ট আছে, এটা ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট, এটা আমাদের ম্যাথে লাগবে এক নাম্বারটা। ঠিক আছে, তো এখানে একটা ফর্মুলা দিচ্ছে ক্যারিং কস্টের, এটা অতটা ইম্পর্টেন্ট না কারণ ম্যাথে আমরা একটা ডিফারেন্ট ফর্মুলা ইউজ করবো, আম, কাছাকাছি ফর্মুলা, বাট একটু এখানে বেসিক্যালি দেখাইছে যে যেই পরিমাণ ইনভেন্টরি হোল্ড করবো, অর্থাৎ 10,000 ইনভেন্টরি হোল্ড করার কথা বলছি। ঠিক আছে, তাহলে 10,000 এটাকে কিউ বলতেছে। আর প্রত্যেকটা যে র ম্যাটেরিয়াল এর যে প্রাইসটা, ঠিক আছে, সেটা 8 টাকা বলছিলাম, তাহলে 8 × 10,000 সি কিউ। ঠিক আছে, সি ইন্টু কিউ, 80,000 টাকা, সেটা হচ্ছে তোমার এই হোল্ডিং কস্টটা। ঠিক আছে, বা এটাকে অন্যভাবে ডিনোট করছে এ এন্ড আই, এভাবেও তুমি ডিনোট করতে পারো। ঠিক আছে, তাহলে এই হলো তোমার
এটাকে তোমার বলা হচ্ছে তোমার হোল্ডিং কস্ট, ঠিক আছে। দেন হলো আহ, আমি যদি এইটাতে আসি যে কস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ অর্ডার প্লেস, বি নাম্বারে, অর্থাৎ কয়টা অর্ডার দিচ্ছ। ওই যে আমি বললাম যে সারা বছরে তোমার, ধরো এটা ধরো, সারা বছরে তোমার 10,000 পরিমাণ কলমের র ম্যাটেরিয়াল লাগবে। 10,000টা কলমের র ম্যাটেরিয়াল লাগবে, এটা হলো এস্টিমেট করে দেখছো সারা বছরে 10,000 লাগবে। ঠিক আছে, এখন সারা বছরে 10,000 কি একবারে কিনে রাখবে? অবশ্যই একবারে না। এখন কতবার অর্ডার দিবা, কোন অ্যামাউন্টে অর্ডার দিবা, ঠিক আছে, সরি, কতবার অর্ডার দিবা, ঠিক আছে। এখন অর্ডারে একটা কস্ট আছে, এখন প্রত্যেক অর্ডারে তোমার 50 টাকা করে কস্ট হয়। এই যে 50 টাকা কস্ট, এটা কলম কিনার খরচ না, ঠিক আছে। এই খরচ হলো তোমার ওই চেক প্রসেসিং এবং বিভিন্ন এই টাইপের ফি রিলেটেড কস্ট আছে, ঠিক আছে, প্রত্যেক অর্ডারে। এখন অর্ডার যদি 1 লাখ টাকার অর্ডার হয়, অর্ডার যদি 20,000 টাকার অর্ডার হয়, যেই অ্যামাউন্টের অর্ডারই হোক না কেন, পার অর্ডারে তোমার 50 টাকা করে খরচ হয় ধরো, ঠিক আছে। তাহলে আহ এখানে বলছে কি, এটা প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ অর্ডার প্লেস, ঠিক আছে। এখন এই 10,000-কে ধরো তুমি হয়তো, সেই ফর এক্সাম্পল 791, ঠিক আছে, বা 800, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার কত, 800 যদি হয়, তুমি যদি প্রত্যেকবার 800 ইউনিট করে অর্ডার করো, তাহলে তোমার কতবার অর্ডার করা লাগছে? হয়তো বছরে হয়তো 12 বারের মতো তোমার অর্ডার করা লাগবে, যদি তুমি 800 অ্যামাউন্ট করে ইনভেন্টরি প্রত্যেকবার অর্ডার করো, ঠিক আছে। তাহলে 12 বার যদি তোমার অর্ডার করা লাগে বছরে, তাহলে বছরে টোটাল অর্ডারিং কস্ট যাবে 12 বার 12। এটা হলো নাম্বার অফ অর্ডার, 12টা কি নাম্বার অফ অর্ডার। আর যেই অর্ডারের যে কস্টটা, এটা হলো তোমার 50 টাকা, ঠিক আছে। এটা হলো তোমার অর্ডারের প্রাইস, ঠিক আছে। আচ্ছা, একটু খেয়াল রাখিও, আমি এখানে টার্মের গুলো বলি। এই যে 10,000, সারা বছরে যেই পরিমাণ ইনভেন্টরি আমার লাগবে 10,000, এটাকে আমরা সাধারণত অঙ্কে, ম্যাথে যখন আসবো তখন দেখবো এটাকে আমরা এস দ্বারা ডিনোট করি, ঠিক আছে, এস দ্বারা ডিনোট করি। এই যে 8 টাকা প্রাইসটা, ঠিক আছে, প্রত্যেকটা র ম্যাটেরিয়াল কেনার যে প্রাইস, এটাকে সাধারণত আমরা পি দ্বারা ডিনোট করি। প্রত্যেকটা অর্ডারে যে খরচ যাচ্ছে 50 টাকা, ঠিক আছে, এটা হলো ফিক্সড কস্ট অফ অর্ডারিং। এটা ফিক্স না, অর্ডার 20,000 টাকার করো বা 1 লাখ টাকার করো, তোমার প্রত্যেক অর্ডারে 50 টাকা করে খরচ যাবে, ঠিক আছে। তাহলে এইটাকে, ফিক্সড কস্ট অফ অর্ডারিং কে আমরা এফ দ্বারা ডিনোট করি। এই ফিক্সড কস্ট অফ, মানে পার পার অর্ডারিং এর কস্ট 50 টাকা। আর সারা বছরে যে পরিমাণ কলমের প্রয়োজন, র ম্যাটেরিয়াল, সেটাকে এস দ্বারা ডিনোট করতেছি, ঠিক আছে। প্রত্যেকটার যে প্রাইস, সেটাকে আমরা পি দ্বারা ডিনোট করতেছি, ওকে। নাম্বার অফ অর্ডার যে প্লেসড, সেটা 12 বার, যেটা, এটা আমরা বের করে নিতে হয় একটা ফর্মুলা দিয়ে, সেটা হলো এস বাই কিউ দিয়ে, ঠিক আছে। সেটাতে আসবো, আমি ম্যাথে যখন আসবো সেটা আমি দেখাবো। তো এস বাই কিউ না লিখে এখানে জাস্ট সিম্পলি বোঝানোর জন্য এন লিখছে, এন ইন্টু এফ, ঠিক আছে। মানে তোমার এই যে যখন আমরা থিওরিটিক্যাল কনসেপ্টে আসছি, এখানে আসতেছে আমার এফ কি, আমি বলছি প্রত্যেক অর্ডারে 50 টাকা করে খরচ হয়, সেটাকে আমরা এফ বলতেছি, মানে এফ সমান 50 টাকা। টোটাল অর্ডারিং কস্ট হবে, আমি যদি বছরে আমার 12 বার অর্ডার করা লাগে, তাহলে 50 × 12। কিন্তু বছরে যে কতবার অর্ডার করা লাগবে এটা কেমনে বুঝবা? ম্যাথের ক্ষেত্রে এই এন বের করার একটা ফর্মুলা আছে, যখন ম্যাথে আসবো তখন দেখবা এই এনটা বের করতেছে এস বাই কিউ দিয়ে, ঠিক আছে। আর এই কিউটা হলো ইউ কিউ এর অ্যামাউন্ট, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তো এই আলোচনায় ম্যাথের সময় আসবো আমি, যদিও এখন ম্যাথে স্টার্ট করি, তাও এই কনসেপ্ট গুলো এখন বুঝায় রাখতেছি এই কারণে, যাতে আবার রিলেট করতে পারো যখন ম্যাথ গুলো আলোচনা করি। কারণ ম্যাথে একসাথে হঠাৎ করে অনেকগুলো ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করলে তখন মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে কস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু নাম্বার অফ অর্ডার প্লেস, এখানে কি কি কস্ট আসতেছে? ওই যে ডেলিভারি প্রসেসিং, রিসিভিং, পেমেন্ট প্রসেসিং, ওই যে তোমার ওই চেক প্রসেসিং, কমিউনিকেশন করা, ব্যাংকিং কস্ট, ওই তোমার অর্ডার রিলেটেড কিছু কস্ট আছে যেটা তোমার অর্ডারের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে না, রেদার কতটা প্রত্যেক অর্ডারে এই কস্ট গুলা যায়, ঠিক আছে। তাহলে নাম্বার অফ অর্ডারের উপর তোমার এই কস্ট ওই 50 টাকা করে যাবে, যতবার অর্ডার করবা প্রত্যেকবার 50 টাকা করে অর্ডারিং কস্ট যাচ্ছে তোমার, ঠিক আছে। তাহলে এই দুইটা আই হোপ বুঝা গেছে। এই দুটো, এটা হলো ক্যারিং কস্ট আর এটা হলো তোমার অর্ডারিং কস্ট, সি নাম্বার, বি নাম্বার, অর্ডারিং কস্ট, আর এটা হলো ক্যারিং কস্ট। আচ্ছা, আমাদের যে ম্যাথ আছে, ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র এই দুইটা কস্টকে কনসিডার করা হয়। আর যত ধরনের কস্ট আছে ওগুলা নাই ধরে অ্যাজিউম করে নেওয়া হয় ওই টাইপের কস্ট নাই, ঠিক আছে। ওই ধরনের ওই কস্ট গুলা বাদ দিয়ে ওই ম্যাথটা করা হয়, ঠিক আছে। ওইটা অ্যাজাম্পশনের মধ্যে বলাই আছে। তো এর কারণে এই দুটো আগে বুঝাইছি। এখন এ নাম্বারটা একটু বুঝাই।
তাহলে এটা এই বাকিগুলো আমাদের ম্যাথের জন্য লাগতেছে না, ঠিক আছে। এ নাম্বারে বলছে কস্ট নট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হেল্ড, অর্থাৎ ইনভেন্টরি অ্যামাউন্ট কত বলছিলাম, 80,000 টাকা, 8 × 10,000, এই 80,000-এর উপর আমার কস্ট ডিরেক্টলি ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। আহ, তো এটা কি টাইপের কস্ট? সেইটা হলো তোমার এখানে এই যে আম, সেটা হতে পারে ধরো তোমার ড্যামেজ ফ্রম থেফট, থেফট, চুরি থেকে, চুরির ফলে যেই যে ক্ষতিটা হচ্ছে, ঠিক আছে, তোমার গুডস চুরি হয়ে গেছে। অথবা হতে পারে স্পয়েলেজ অ্যান্ড অ্যাবসোলেন্স, অবসোলেন্স, কিছু গুডস তোমার নষ্ট হয়ে গেছে। অথবা এরকম হতে পারে কিছু গুডস আউটডেটেড বা পুরান হয়ে গেছে, যেটা এখন মার্কেটে অচল হয়ে গেছে, যে এখন সেল করা যাচ্ছে না, বা নির্দিষ্ট প্রাইসে সেল করা যাচ্ছে না, লো প্রাইসে সেল করা লাগবে, কাইন্ড অফ এরকম, ঠিক আছে। সো এই যে এই দুটা যে কস্টটা হচ্ছে, ঠিক আছে, এই কস্টটা তোমার ইনভেন্টরির প্রাইস যে 8 টাকা করে, তুমি যে ইনভেন্টরি কিনছো 10,000 ইনভেন্টরি, টোটাল যে 80,000 টাকা, এই 8 বা 10,000 এগুলোর উপর ডিপেন্ডেন্ট না, অ্যামাউন্ট অফ ইনভেন্টরির উপর এই কস্ট গুলা ডিপেন্ডেন্ট না। তাহলে এটা কিসের উপর ডিপেন্ডেন্ট? এখানে একটা কথা বলা আছে, কিসের উপর ডিপেন্ডেন্ট, কিছুটা ডিপেন্ডেন্ট হলো সাইজ অফ দ্য ইনভেন্টরির উপর, ঠিক আছে। সাইজ অফ দ্য ইনভেন্টরি অর্থ হলো যে তুমি ওই কি পরিমাণ ইনভেন্টরি, ওই যে 10,000 বা প্রত্যেক সময়ে, ঠিক আছে, প্রত্যেক সময় কি পরিমাণ ইনভেন্টরি করে নিচ্ছ, 791 ইনভেন্টরি, ঠিক আছে। সো ওই কি পরিমাণ ইনভেন্টরি সেটার উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট না, এই কথা পরে বলা আছে, সেটার উপর কিছুটা ডিপেন্ডেন্ট বা ডিরেক্টলি ডিপেন্ডেন্ট না। এই যে নট ডিরেক্টলি রিলেটেড টু দ্য সাইজ অফ ইনভেন্টরি। আচ্ছা, তাহলে কিভাবে ডিপেন্ডেন্ট? এই বিষয়টা হলো এরকম যে তোমার এটা ডিপেন্ডেন্ট হলো তোমার আহ, যদি ইনভেন্টরির সাইজটা বড় হয়, অর্থাৎ তুমি যে পরিমাণ ইনভেন্টরি হোল্ড করতেছো সেটা যদি 500 না হয়, সেটা যদি 10,000 হয়, সেক্ষেত্রে তোমার ওই নষ্ট হয়ে যাওয়ার চান্সও বেশি থাকবে, অবসোলেন্স হইলেও বেশি হবে, অবসোলেন্স চুরি হইলেও বেশি টাকা চুরি হওয়ার চান্সেস থাকবে, ঠিক আছে। তো এই যে তোমার সাইজ অফ দ্য ইনভেন্টরি যখন বড় হয়ে যায়, তখন প্রবাবিলিটি অফ অকারিং দিস টু ইভেন্টস বা এই টাইপের ইভেন্ট, হ্যাঁ, সেটা বেড়ে যায়, প্রবাবিলিটি বেড়ে যায়। কিন্তু এইটার ফলে কস্ট কত বাড়বে সেটা ডিরেক্টলি রিলেটেড না, ঠিক আছে। কিন্তু এটা হওয়ার, এই ইভেন্ট গুলো হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়, প্রবাবিলিটি অফ অকারেন্স বেড়ে যায়, তাহলে এই কস্টটা ইনভেন্টরি লেভেলের, এই কস্ট ইজ এ ফাংশন অফ দ্য ইনভেন্টরি লেভেল, ঠিক আছে। তো এই হলো আমরা, তাহলে আমি যদি রিপিট করি, আমাদের 1 নাম্বারটা হলো আমার ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট, যেটা আমার এই 80,000-এর উপর ডিপেন্ডেন্ট। এ নাম্বারে আমি কি বলছি? এ নাম্বারে বলছি হলো আমার ওই যে চুরি বা অবসোলেন্স রিলেটেড কস্ট, যেটা হলো আমার এই 80,000-এর উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু ইনভেন্টরি যে সাইজ, এটা সাইজ হলো আমি ইয়ারলি পার্সপেক্টিভে বলে 10,000, অথবা আমি যদি ইয়ার ইয়ার 10,000 তো একসাথে আমি হোল্ড করতেছি না, আমি যেটা বলি তোমার যে পরিমাণ ইনভেন্টরি তুমি হোল্ড করতেছো, ঠিক আছে, সেটা হতে পারে আহ কোথায় জানি আমি 800 নাকি 791 লিখতে গেছিলাম, তো সেটা হইতে পারে তোমার যে পরিমাণ ইনভেন্টরি তুমি হোল্ড করতেছো, ঠিক আছে। তো সেই পরিমাণ ইনভেন্টরির উপর ডিপেন্ডেন্ট না, ডাইরেক্টলি না, তোমার এটা একটা প্রবাবিলিটি অফ অকারেন্সটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে, যদি বেশি হোল্ড করো। আরেকটা হলো এই যে এই বি নাম্বারে, বি নাম্বারটা হলো অর্ডারিং কস্ট, অর্ডারের সাথে রিলেটেড, বেশি অর্ডার করলে বেশি কস্ট যাবে। এখন সিডি তে আসি। ইতে হলো অপরচুনিটি কস্ট, তুমি না রাখলে কি সমস্যা হবে, কাস্টমাররা ফেরত যাবে, কাস্টমাররা ডিসস্যাটিসফাইড হবে, তোমার সেলস কমে যাবে, ঠিক আছে, প্রফিট কমবে, এই টাইপের বিষয়। স্টক আউট কস্টটা, স্টক আউট কস্টও ওই রিলেটেড বিষয়টা, কাইন্ড অফ, যে তোমার যদি স্টক স্টক আউট হয়ে যায়, ঠিক আছে। আর সি হলো কস্ট অফ প্রাইস পার ইউনিট অফ ইনভেন্টরি অবটেইন। আচ্ছা, আহ, এইটা হলো এই যে এই 80,000-এর অ্যামাউন্টটা ডাইরেক্ট কাইন্ড অফ, যতটুকু ইনভেন্টরি তুমি 10,000 ইনভেন্টরি কিনবা, প্রত্যেকটার দাম হলো 8 টাকা করে, কলমের দাম মানে কলমের র মেটেরিয়ালের দাম, তাহলে তোমার সারা বছর শস্যের টোটাল খরচ হবে কেনা বাবদ খরচ, অর্ডারিং কস্ট না, অন্য অ্যাডিশনাল কস্ট না, বা ইনভেন্টরি ধরে রাখা, ইনভেন্টরি যে মজুত রাখবা সেই বাবদ, ইনভেন্টরি ধরে রাখা বাবদ কস্ট হলো ক্যারিং কস্ট। এবং ওই ইনভেন্টরি আনতে যায়, যে অর্ডার করতে যে এক্সট্রা খরচ যাচ্ছে সেটা অর্ডারিং কস্ট। কিন্তু কেনা বাবদ, পণ্যের দাম বাবদ যে খরচটা হচ্ছে, সেই খরচটা হলো সি নাম্বার কস্ট, সি নাম্বার আর কি। পি হলো প্রাইস, প্রোডাক্টের প্রাইস 8 টাকা এবং সারা বছর প্রোডাক্ট লাগবে 10,000, এই যে 80,000 টাকা, এইটা হলো তোমার এই সি নাম্বার পয়েন্টে বলছে, ঠিক আছে। তো এটা যে একটা ফর্মুলা লিখছে, সি এর তো কোনো ম্যাথ নাই, জাস্ট একদিন দেখা যাচ্ছে যে এস বলছে, আমি এস দ্বারা কি বলছিলাম, যে সারা বছর কি পরিমাণ গুডস লাগবে, সেটা হলো 10,000, আর পি হলো প্রত্যেকটার দাম 8 টাকা করে, তাহলে পি ইন্টু এস, ঠিক আছে। তো এটা লেখছে তোমার এই এখানে। তো স্টক আউট, এই জিনিসটা আমি তো বললাম যে স্টক আউট হলে কি সমস্যা হবে, ওই যে তোমার ওয়ার্ক ইন প্রসেস তুমি কন্টিনিউ করতে পারতেছো না,
ওই প্রোডাকশন স্কেডিউলিং এ প্রবলেম হবে, ঠিক আছে, কাস্টমার হারায় ফেলবা। হ্যাঁ, তো এই টাইপের প্রাইস স্ট্যাবিলাইজেশন থাকবে না, এই বিষয়টা বলা আছে তোমার। আচ্ছা, এখানে এখন আদার ফ্যাক্টরস ইন ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্টের কিছু ফ্যাক্টরস নিয়ে বলা আছে। দেন কাইন্ড অফ তোমার এই অ্যাজাম্পশনের পর ম্যাথ স্টার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই লিকুইড এই ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট আছে, লিকুইডিটি ল্যাগ এটা। আচ্ছা, লিকুইডিটি ল্যাগ এর বিষয়টা আমি বুঝাই। ওই যে ক্রিয়েশন ল্যাগ, আমি উপরে এক জায়গায় স্কিপ করে আসছিলাম, ছোট একটা অংশ স্কিপ করছিলাম জাস্ট। র ম্যাটেরিয়ালের চারটা বেনিফিটের মধ্যে 4 নাম্বার বেনিফিটটা বলিনি, বলছিলাম যেটা পরে আসবে। কারণ ওখানে যে ওয়ার্ডটা লেখা ছিল ক্রিয়েশন ল্যাগ, এই বিষয়টা কি? তো এটা হলো, প্রথমত লিকুইডিটি ল্যাগে আসো। লিকুইডিটি ল্যাগ হলো তুমি আর যখন তুমি একটা ফার্ম, ঠিক আছে, তোমার তো র ম্যাটেরিয়াল লাগে, তো তুমি র ম্যাটেরিয়ালের অর্ডার দিবা কাকে? সাপ্লাইং ফার্মকে। তো সাপ্লাইং ফার্মকে র ম্যাটেরিয়ালের অর্ডার যেদিন দিতেছো, সেদিন দেওয়ার পর কি হচ্ছে, ওই র ম্যাটেরিয়ালটা সাথে সাথে তো আসতেছে না, কিছু দিন পর তোমার ফার্মে আসতেছে। সেটা তুমি আসার পর, তুমি যদি একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম হয়, সেটা হয়তো তুমি প্রোডাকশনে খাটাবা, আবার কিছুদিন হয়তো ইনভেন্টরি হিসেবে থাকবে, তারপর সেল করবা। সেল করার পরে এই জিনিসটা যে তোমার সেল হওয়ার পর যে টাকাটা আসতেছে তোমার পর্যন্ত, এই টোটাল টাইমটা যেদিন তুমি টাকা ফেরত পাবা, র ম্যাটেরিয়ালের যেদিন অর্ডার করছো সেই দিন থেকে যেদিন তুমি সেলের টাকাটা পাবা, টাকাটা ক্যাশটা পাচ্ছ, এই পুরা যে সময়টা, এটাকে বলা হচ্ছে তোমার লিকুইডিটি ল্যাগ। ঠিক আছে, আই হোপ আমি বুঝাতে পারছি। আহ এখানে একটা কথা স্যার বলছিল, আচ্ছা ওই কথায় পরে আসতেছি। এই পুরো সময়কে তোমাকে বলতেছে লিকুইডিটি ল্যাগ। দেন আমরা তিনটা জিনিসে আসতেছি, ক্রিয়েশন ল্যাগ, স্টোরেজ ল্যাগ এবং সেল ল্যাগ। তো এটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি এই লিকুইডিটি ল্যাগকে। ক্রিয়েশন ল্যাগটা কি? ক্রিয়েশন ল্যাগটা হলো, এই যে র ম্যাটেরিয়ালের অর্ডার দিছো, অর্ডার দেওয়ার হয়তো 3 দিন বা 1 সপ্তাহ পর ওই র ম্যাটেরিয়াল গুলা তোমার গুদামে এসে পৌঁছাইলো। এই যে 3 দিন 1 সপ্তাহ সময় নিচ্ছে অর্ডার দেওয়ার পর আর তোমার গুদামে আসতে, র ম্যাটেরিয়াল অর্ডার দেওয়ার পর, এই সময়কে বলা হচ্ছে ক্রিয়েশন ল্যাগ। ঠিক আছে। হ্যাঁ, তো তোমার এই আহ, তো এটাকে তোমার ক্রিয়েশন ল্যাগ বলতেছে। স্টোরেজ ল্যাগটা কি? তোমার তোমার গুদামে আসছে পণ্যটা, এই গুদামে পণ্যটা আসার পর সেলের আগ পর্যন্ত যে সময়টা, সেই সময়টা অর্থাৎ তোমার তোমার ফার্মে যতদিন ওই পণ্যটা ছিল, পণ্যটা ঢুকছে যেদিন তোমার ফার্মে, সেখান থেকে তোমার ফার্ম থেকে বের হওয়ার আগ পর্যন্ত এই টোটাল টাইমটাকে স্টোরেজ লাইফ বলতেছে। ঠিক আছে, এখন আমি বারবার কিন্তু দুই ধরনের ফার্মের কথা বলতেছি, একটা হলো ম্যানুফ্যাকচারিং ফার্ম, একটা হলো ট্রেডিং বা মার্চেন্ডাইজিং ফার্ম। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ফার্ম গুলা করে কি, তারা প্রোডাকশন করে দেন সেল করে, আর ট্রেডিং বা মার্চেন্ডাইজিং ফার্ম গুলা পারচেস করে একটা নির্দিষ্ট সময় পর তারা সেল করে। ঠিক আছে, তো তারা কোনো প্রোডাকশন কাজ করতেছে না। ঠিক আছে, তো বিষয়টা হলো এটা যে যদি সেটা একটা তোমার ট্রেডিং বা মার্চেন্ডাইজিং ফার্ম হয়ে থাকে, তাহলে সে পণ্যটা অর্ডার দিচ্ছে, অর্ডার দেওয়ার পর তার গুদামে আসছে, মনে করো অর্ডার দিচ্ছে সে 5 তারিখ, গুদামে সে পণ্যটা আসছে 7 তারিখ। এই 5 থেকে 7-এর যে সময় 2 দিন, সেটা ক্রিয়েশন ল্যাগ। এই 7 তারিখ তার গুদামে আসছে, দেখা গেছে সে আলটিমেটলি এই পণ্যটা তার গুদামে 5 দিন আরো রাখছে, বা ধরো আরো আরো 6 দিন রাখছে, 13 তারিখে সেই এই পণ্যটা সেল করে দিচ্ছে। ঠিক আছে, এই পুরো সময়টা, এই 6 দিনের সময়টা হলো তোমার, এটাকে বলা হচ্ছে স্টোরেজ ল্যাগ। কিন্তু যদি এটা একটা ম্যানুফ্যাকচারিং ফার্ম হইতো, তাহলে হয়তো এই 6 দিনের মধ্যেও তার একটা প্রোডাকশন সময় যাইতে হয়তো। এই 7 তারিখ যে সে পাইলো, 7 থেকে 8 তারিখ মনে করে সে কিছু করেনি, কিন্তু 8 থেকে 11 তারিখ পর্যন্ত, ঠিক আছে, 8 থেকে 11 তারিখ পর্যন্ত ওই র ওই গুডসটা দিয়ে সে একটা প্রোডাকশন করছে, 8 থেকে 11 তারিখ পর্যন্ত সে প্রোডাকশন করছে। দেন ওই গুডস গুলো আরো কিছুদিন তার ফার্মে রয়ে গেছিল, ইনভেন্টরি হিসেবে রয়ে আসছিল, দেন 13 তারিখে এটা সেল হয়েছে। ঠিক আছে, আমি যদি না বুঝে থাকো আবার রিপিট করতেছি। 7 তারিখ, 5 তারিখ অর্ডার করছে, 7 তারিখ তার গুদামে পণ্যটা আসছে, গুদামে 8 তারিখ পর্যন্ত পণ্যটা পড়ে আসছিল। 8 তারিখ প্রোডাকশন স্টার্ট করছে, এখনো কিন্তু ফার্মের ভিতরেই আছে বুঝটা। প্রোডাকশন স্টার্ট করছে, প্রোডাকশন কমপ্লিট হয়ে ফিনিশ গুডে কমপ্লিট হয়েছে 11 তারিখে, কিন্তু এখনো সেল করেনি, সেল হয়েছে 13 তারিখে। এই 7 থেকে 13 তারিখ এখনো কিন্তু তোমার যে স্টোরেজ ল্যাগ, এই 7 থেকে 13 তারিখ 6 দিনের স্টোরেজ স্টোরেজ ল্যাগ এখনো। ম্যানুফ্যাকচারিং ফার্ম হইলেও এখানে তোমার স্টোরেজ ল্যাগ 6 দিনই। ঠিক আছে, কিন্তু এখানে ভিতরে আরেকটা যে ল্যাগ চলে আসতেছে ম্যানুফ্যাকচারিং ফার্মের ক্ষেত্রে, সেটা হলো প্রোডাকশন ল্যাগ। এই যে 8 থেকে 11 তারিখ,
প্রোডাকশনে যে সময়টা গেছে, এই যে 3 দিনের সময়টা, এইটা হলো প্রোডাকশন ল্যাগ। 3 দিন, এই 3 দিন হলো প্রোডাকশন ল্যাগ। তো এই যে স্টোরেজ ল্যাগ, এই স্টোরেজ ল্যাগের একটা পার্ট হলো, একটা পোর্শন হলো তোমার প্রোডাকশন ল্যাগ। কখন? ম্যানুফ্যাকচারিং ফার্মের ক্ষেত্রে স্টোরেজ ল্যাগের একটা পোর্শন হলো তোমার প্রোডাকশন ল্যাগ। এই কথাটা তোমার এখানে ভিতরে বলা আছে। আর দেন হলো সেলস ল্যাগটা হলো এই 13 তারিখে তুমি সেল করছো, এই টাকাটা যেদিন পাবা, ধরো 17 তারিখ তুমি টাকাটা ফেরত পাইলা, তারপর একটু ধারে বিক্রয় করলা, 17 তারিখ পাইলা টাকা। তো এই 4 দিন হলো তোমার সেল ল্যাগ। এই 5 থেকে 17 টোটাল দিন হলো 12 দিন। এই 12 দিন হলো তোমার লিকুইডিটি ল্যাগ। আচ্ছা, এই স্লাইডের বাইরে স্যার আরেকটা কথা বলছে, সেটা হলো নেট লিকুইডিটি ল্যাগের কথা। নেট লিকুইডিটি ল্যাগ যদি কোশ্চেনে বলে বা পরীক্ষায় বলে, তো সেই বিষয়টা হলো এটা, এই যে 12 দিন, এখান থেকে তোমার ওই সাপ্লায়ারদের যে পারচেস করছো র ম্যাটেরিয়াল, তাকে টাকা পরিশোধ করবা না, এই যে টাকা পরিশোধের যে সময়টা, ঠিক আছে, হ্যাঁ, এটা হলো কি জানি ল্যাগ বলছে, অর্থাৎ পাওনাদারের অর্থ পরিশোধের যে সময়, ঠিক আছে, এই সময়টা যতদিন, যেমন এখানে তোমার দেনাদারের কাছ থেকে, অর্থাৎ রিসিভেবলের কাছ থেকে টাকা আদায় করতে কতদিন লাগছে? 4 দিন। এই 4 দিন যোগ করেই তো তোমার লিকুইডিটি ল্যাগ আসছে। আবার তোমার যে পারচেস করছো, ঠিক আছে, পেয়েবল কে পরিশোধ করতে যে সময় লাগবে, সেই সময়টা হয়তো কোশ্চেনে বলে দিচ্ছে 2 দিন। তাহলে এই যে 12 দিন তোমার লিকুইডিটি ল্যাগ, এই 12 দিন থেকে 2 দিন যদি বাদ দাও, 10 দিন যেটা আসবে সেটা হলো তোমার নেট লিকুইডিটি ল্যাগ। ঠিক আছে, আমি কিন্তু বেশি কথা লিখিনি, জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি। এই জিনিসগুলো যদি মনে রাখার লাগে, প্রয়োজন হলে নিজের খাতায় লিখে নিও। দেন হলো সোর্স অ্যান্ড লেভেল অফ রিস্ক। আচ্ছা, এখানে রিস্কের কথা বলছে, ওই যে তোমার আনসার্টেনটি থাকে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তো এখানে একটা বিষয় আছে যে লিড টাইমের কথা বলা আছে। লিড টাইমটা হলো মূলত ক্রিয়েশন ল্যাগ, আমি যতটুকু বুঝছি। হতে পারে, আমি ভুল হতে পারি, ভুল ঠিক না। এখানে ক্রিয়েশন ল্যাগই স্যার বারবার বলছে, লিড টাইম বলতে ক্রিয়েশন ল্যাগই। তো স্পেসিফিক্যালি জিনিসটা একটু ক্লিয়ার হলে বেটার হইতো, বাট লিড টাইমটা যেটা স্যার বারবার, স্যারের কথায় যেটা বুঝছি যে মূলত হলো লিড টাইমটা হলো তোমার ক্রিয়েশন ল্যাগটাই। ঠিক আছে, অর্থাৎ ওই যে পণ্য অর্ডার করার পর থেকে পণ্যটা গুদামে আসতে যে সময়টা লাগে, যেটাকে আমরা ক্রিয়েশন ল্যাগ বলতেছি, ওই টাইমটাকেই আমার লিড টাইম বলতেছে। ঠিক আছে, যে লিড টাইম। তো এটার রিলেটেড একটা আনসার্টেন থাকতেছে যে কতদিন লাগবে আসতে। হ্যাঁ, আহ, এবং তোমার ওই লেভেল অফ ডিমান্ড ডিউরিং স্টোরেজ ল্যাগ, স্টোরেজ ল্যাগের সময়ের মধ্যে ডিমান্ডে আবার পরিবর্তন আসে কিনা। ঠিক আছে, তো এইসব আনসার্টেনটির কথা এখানে বলতেছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আর হলো তোমার স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক প্রবলেম এর কথা বলছে যে স্ট্যাটিক প্রবলেম কি আর ডাইনামিক প্রবলেমটা বলি। তোমার স্ট্যাটিক প্রবলেমটা হলো যে বেসিক্যালি তোমার ইনভেন্টরি যদি এরকম হয় যে ফিক্সড, ঠিক আছে, সরি ফিক্সড বলতেছি, অর্থাৎ একটা সারা বছর তোমার যে পিরিয়ড, আমি ধরলাম তোমার পিরিয়ড হলো বাৎসরিক, তুমি বাৎসরিক ভিত্তিতে তোমার অ্যানুয়াল স্টেটমেন্ট গুলো প্রিপেয়ার করো। ঠিক আছে, তাহলে তোমার পিরিয়ড হলো বাৎসরিক। প্রত্যেকটা পিরিয়ডের যে ইনভেন্টরি প্ল্যান সেটা ওই পিরিয়ডে শেষ হয়ে যায়। অর্থাৎ হলো তোমার যে ইনভেন্টরি যেটা তুমি অর্ডার করতেছো এই পিরিয়ডের জন্য, সেটা এই পিরিয়ডেই শেষ হয়ে যাচ্ছে, সেটা আবার ব্যালেন্স পরের পিরিয়ডে আনতে হইতেছে না। হ্যাঁ, অর্থাৎ এন্ডিং ইনভেন্টরি, সেটা তুমি পরের ইয়ারে ব্যালেন্স নিয়ে গেলা, পরের ইয়ারে সেটা বিগিনিং ব্যালেন্স হিসেবে আসবে ইনভেন্টরির, বিষয়টা এরকম না। যে ইনভেন্টরি তোমার আসছে এই বছরের জন্য, যে ইনভেন্টরি অর্ডার করছো, সেই ইনভেন্টরি এই বছরের মধ্যেই ক্লোজ হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ইনভেন্টরি প্রবলেম। ঠিক আছে, সিস্টেম। আর ডাইনামিক ইনভেন্টরি সিস্টেমটা হলো তোমার যে তোমার ওই যে তোমার এক বছরের ইনভেন্টরি পরের বছরেও যাচ্ছে। ধরো এটা কেন হচ্ছে, প্রথমটা এরকম কেন, দ্বিতীয়টা এরকম কেন, বিষয়টা হলো যে স্ট্যাটিক ইনভেন্টরি ক্ষেত্রে তুমি সারা বছরে কি পরিমাণ ইনভেন্টরি প্রয়োজন হবে সেটা তুমি অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারতেছো, এর কারণে ওই পরিমাণ ইনভেন্টরি তুমি রাখতেছো, যার ফলে সারা বছরে তোমার ওটা শেষ হয়ে যাচ্ছে। যে ডাইনামিকের ক্ষেত্রে তুমি অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারতেছো না, যার কারণে এক্সেস রাখতেছো, যে এক্সেসটা তুমি পরের বছরে নিয়ে যাচ্ছ ক্যারি করে। ঠিক আছে, এন্ড এটা হচ্ছে সাধারণত যেটা হচ্ছে যে হুজ ইনভেন্টরি, এখানে ইনভেন্টরি গুলা ডাইনামিক সিস্টেমের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইনভেন্টরি গুলা সাধারণত আরো লঙ্গার পিরিয়ডের জন্য নেওয়া হচ্ছে। লঙ্গার পিরিয়ড তোমার ফার্মে থাকতেছে ডাইনামিক প্রবলেমের ক্ষেত্রে। ঠিক আছে, আর এখানে হলো ইনভেন্টরি তুলনামূলক হয়তো শর্টার পিরিয়ডের জন্য নেওয়া হচ্ছে স্ট্যাটিকলি। ঠিক আছে, আর হলো রিপ্লেনিশমেন্ট রেটের কথা বলা আছে। রিপ্লেনিশমেন্ট বিষয়টা হলো যে ইনভেন্টরি একটা লেভেল ধরো আছে যে ফার্ম হয়তো ইনভেন্টরি লেভেল হলো 500 ইউনিট, 500 না, ধরো ধরো 2000, ফার্ম হলো মিনিমাম 2000 ইউনিট অফ ইনভেন্টরি সাধারণত রাখে। ঠিক আছে, এখন হলো যে ফার্মের ইনভেন্টরি
আহ ধরো এই 2000-এ আছে, এটা হলো 2000, 2000-এ আছে, কারণ 2000 থেকে কমা শুরু করছে, ইউজ হচ্ছে, কমতেছে 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 কমতেছে, কমে কমে এই তোমার জিরোতে চলে আসছে। জিরোতে আসলো আজকে কয় তারিখ, যত তারিখে তত তারিখে আসতেছে। হ্যাঁ, তো এখানে হলো তোমার আজকে তোমার 4 তারিখ নাকি, সে 3 তারিখ, তো 3 তারিখে তোমার এটা হলো তোমার 2000 ইউনিটে নামছে। এখন তুমি 3 তারিখে আবার অর্ডার করলা, 3 তারিখে আবার এটাকে তুমি 2000-এ নিয়ে আনলা, ঠিক আছে? ঠিক আছে, অর্থাৎ ইনভেন্টরি যেখানে ছিল সেখান থেকে নেমে তুমি আবার আগের জায়গায় নিয়ে আসলা ইমিডিয়েটলি। ঠিক আছে, রিস্টক করতে ইনভেন্টরি তোমার ইনভেন্টরি লেভেল থেকে যখন কমে যাচ্ছে, কমে যাওয়ার পর এটাকে যদি তুমি ইমিডিয়েটলি রিস্টক করে ফেলতে পারো, ইমিডিয়েটলি রিস্টক করে ফেলতে পারলে সেটাকে বলা হচ্ছে ইনফিনিট রিপ্লেনিশমেন্ট, সেটাকে ইনফিনিট রিপ্লেনিশমেন্ট বলে। আর এই যে রিস্টক করতে যে সময় লাগতেছে, সেই সময়টাকে তোমার বলতেছে রিপ্লেনিশমেন্ট রেট। ঠিক আছে, এখন এই সময়টা যদি হয় 0 ডেজ, যে যখনই তোমার এখানে এখানে আসার সাথে সাথে তোমার ইনভেন্টরি জিরো হওয়ার সাথে সাথেই তুমি এটাকে আগের লেভেলে নিয়ে যাইতে পারতেছো, সাথে সাথে যদি নিয়ে যাইতে পারতেছো, তাহলে রিপ্লেনিশমেন্ট কে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনফিনিট ইনফিনিট রিপ্লেনিশমেন্ট। যে ইনভেন্টরি কমার জিরো হওয়ার সাথে সাথেই তুমি এটাকে ইনভেন্টরি লেভেলে আগের জায়গায় আবার নতুন করে অর্ডার করে বা যেভাবে হোক সাথে সাথে একই দিনে তুমি এটাকে জিরো যেদিন হলো ওই দিনেই তুমি এটাকে আবার 2000 ইনভেন্টরি নিয়ে আনতে পারলা। ঠিক আছে, এটাকে তখন তোমার ইনফিনিট রিপ্লেনিশমেন্ট বলতেছে। আর যদি ইনফিনিট রিপ্লেসমেন্ট না হয়, যদি সময় লাগে, ধরো 2000 কমে এটা জিরো হইলো, যে এটাকে আবার 2000-এ আনতে হয়তো তোমার আরো 2 দিন লাগলো। ঠিক আছে, অথবা জিরো হওয়ার আগেই তুমি হয়তো এটা এই এই পর্যায়ে নামছে, সেখান থেকে তুমি হয়তো এটা আবার অর্ডার করে বাড়ানো শুরু করলা, তো এটা আসতে বাড়তে হয়তো কয়েকদিন লাগলো। এই যে সময়টা, এই সময়টাকে তোমার বলা হচ্ছে যে আহ কি বলতেছে, এটাকে তোমার বলা হচ্ছে যে রিপ্লেনিশমেন্ট রেটের কথা বলতেছে এটাকে। ঠিক আছে, এখন আমাদের যে ম্যাথটা, সেই ম্যাথে ইনফিনিট কিছু অ্যাজাম্পশন আছে। ওই অ্যাজাম্পশনের মধ্যে একটা অ্যাজাম্পশন হলো যে ইনফিনিট রিপ্লেনিশমেন্ট রেট, অর্থাৎ ধরে নিচ্ছে যে ইনভেন্টরি জিরো হওয়ার সাথে সাথে সেটাকে আবার ইনভেন্টরি লেভেল আগের জায়গায় নিয়ে আনতে পারবে। ঠিক আছে, দ্য ইনভেন্টরি ক্যান বি রিপ্লেনিশ টু এনি লেভেল ফ্রম জিরো টু অর্ডার সাইজ প্রোভাইডেড দ্য ডেলিভারি টেক প্লেস অ্যাট দ্য টাইম ওয়ান দ্য ইনভেন্টরি বিকামস জিরো। ঠিক আছে, অর্থাৎ ইনভেন্টরি যখন জিরো হয়ে যাবে তখনই তোমার ওই দিনই ডেলিভারি নিয়ে তুমি আলটিমেটলি ওটাকে ইয়ে আবার তোমাকে আগের লেভেলে চলে আসতে পারবা। তো এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এখানে দেখতে পাচ্ছ। যদি ইনফিনিট রিপ্লেনিশমেন্ট যদি হয়, সেক্ষেত্রে আমাদের এখন যে ম্যাথ গুলা দেখবো, সো সেই ম্যাথের কনসেপ্টটা হলো তোমার বেসিক ইওকিউ মডেলের সাথে, ইওকিউ মডেলের ম্যাথ মেইনলি। তো এই ইওকিউ মডেলের যে ম্যাথ, সেখানে যে একটা অ্যাজাম্পশন আছে ইওকিউ এর মডেলের, সেটা হলো ইনফিনিট রিপ্লেনিশমেন্ট। তো ইনফিনিট রিপ্লেনিশমেন্টের ক্ষেত্রে তখন চিত্রটা এরকম হয় যে তোমার ইনভেন্টরি একটা লেভেলে আছে, সেটা আস্তে আস্তে কমতেছে, যখনই এটা জিরো চলে আসলো সাথে সাথে তুমি এটাকে আগের জায়গায় নিয়ে আনতে পারবা ওই দিনেই। ঠিক আছে, আবার এভাবে কমতেছে, আবার আগের জায়গায় নিয়ে আসলা। তো এই অ্যাজাম্পশনটা করে দেন ম্যাথটা করা হচ্ছে। সো এই হলো তোমার বিষয়টা। এখন যদি আমি এই কিছু অ্যাজাম্পশনের কথা বলি, প্রথমত লেভেল অফ ইনভেন্টরি, ফ্যাক্টর ডিটারমাইনিং দ্য লেভেল অফ ইনভেন্টরি, অর্থাৎ তুমি ফার্ম কতটুকু ইনভেন্টরি, এই যে 2000 ইনভেন্টরি আমি বললাম 2000 ইনভেন্টরি হোল্ড করা উচিত, ঠিক আছে, এই যে কতটুকু ইনভেন্টরি ফার্ম হোল্ড করবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? প্রথমত সে কি পরিমাণ প্রোডাকশন তার করে, কি পরিমাণ তার সেল হবে, কি পরিমাণ সেলে ভ্যারিয়েশন আছে। ঠিক আছে, হঠাৎ করে অনেক বেশি সেল হয়ে যাচ্ছে, হঠাৎ করে সেল কম হইলো, এটা কতটুকু ভ্যারিয়েশন হতে পারে সেলে বা প্রোডাকশন প্রসেসে। ঠিক আছে, তো এই ভ্যারিয়েশনটা কতটুকু হতে পারে, সিজনাল বা সাইক্লিক্যাল, এটার উপর ডিপেন্ড করতেছে। ভ্যারিয়েশনটা বেশি হইলে, ফ্লাকচুয়েশন বেশি হলে, তাহলে তুমি ইনভেন্টরি একটু বেশি রাখবা। এবং তোমার সফিস্টিকেটেড আইটেম, যদি হাইলি সফিস্টিকেটেড আইটেম হয় তোমার প্রোডাক্টস গুলা, যে খুব দ্রুত অবসোলেট হয়ে যায়, খুব দ্রুত পুরান হয়ে যায়, প্রতিনিয়ত আপডেট করা লাগে, সেক্ষেত্রে হয়তো তুমি ইনভেন্টরি কম রাখতে চাবা। ঠিক আছে, হাইলি সফিস্টিকেটেড আইটেমের ক্ষেত্রে, তাহলে এইসব ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তুমি লেভেল অফ ইনভেন্টরি কতটুকু রাখবা। ঠিক আছে, দেন আমরা এখন ম্যাথের কনসেপ্টে চলে আসতেছি, জাস্ট অ্যাজাম্পশন দিয়ে আসতেছি, দেন ম্যাথ পার্টটা আসতেছি। তো আমাদের বেসিক ইওকিউ মডেলের যে অ্যাজাম্পশন, হ্যাঁ, যে একটা ইওকিউ মডেলের এখন আমরা ম্যাথে চলে আসতেছি, তো সেটার কি কি অ্যাজাম্পশন আছে। প্রথমত বলতেছে যে নোন ডিমান্ড ফর ইনভেন্টরি ইউসেজ ইন গিভেন টাইম পিরিয়ড, আমরা টাইম পিরিয়ড কত বলছি, 1 ইয়ার। তাহলে আমাদের 1 ইয়ারে কি পরিমাণ ইনভেন্টরি লাগবে আমাদের, আমি কত বলছিলাম এক্সাম্পল হিসেবে 10,000 বলছিলাম। তাহলে আমাদের 1 ইয়ারে ইনভেন্টরি লাগবে 10,000। ঠিক আছে, 10,000 কলমের র ম্যাটেরিয়াল লাগবে। তো এটাকে আমরা বলতেছি এইটা আমরা জানি যে সারা বছর আমার 10,000 র মেটেরিয়াল লাগবে কলমের।
ঠিক আছে, সো এইটা যে আমি আগে থেকে জানি, এটা হলো আমার স্ট্যাটিক, ওই যে আমরা স্ট্যাটিক প্রবলেম ডাইনামিক প্রবলেম দেখলাম, স্ট্যাটিক প্রবলেমের মধ্যে পড়ে। তো এই ক্ষেত্রে ওই এই বিষয়টা আমরা অ্যাজিউম করে নিচ্ছি, আমরা আগে থেকেই জানি যে 10,000, ঠিক আছে, যে 10,000 হলো আমার সারা বছরে লাগবে। হ্যাঁ, তো এটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি এই ইওকিউ মডেলটা, মানে এই অ্যাজাম্পশনের ভিত্তিতে এই মডেলের ফর্মুলা ডিজাইন করা হয়েছে। আর কি কি অ্যাজাম্পশন করা হয়েছে? সেকেন্ড যে অ্যাজাম্পশন করা হয়েছে, সেলস টেক্স প্লেস একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ সেল ফ্লাকচুয়েট করবে না তেমন একটা, ঠিক আছে। কস্ট অফ বিং স্টক আউট ইজ নেগলিজেবল। হ্যাঁ, অর্থাৎ হলো তোমার আহ, 2 নম্বরে বলছে যে, আচ্ছা 2 নম্বরে আসি, সেলস টেক প্লেস একটা কন্টিনিউয়াস প্রসেস থ্রু আউট দ্য ইয়ার। হ্যাঁ, অর্থাৎ কোনো সিজনাল বা সাইক্লিক্যাল ভ্যারিয়েশন হবে না। 3 নাম্বার অ্যাজাম্পশন হলো কস্ট অফ বিং স্টক আউট, অর্থাৎ ধরে নিচ্ছে যে কোনো স্টক আউট হবে না, বা হইলে ওই কস্টটা অনেক বেশি, সামান্য বা ন্যূনতম অ্যামাউন্ট। আর কোনো সেফটি স্টক যে লাগে, নিরাপত্তা প্রান্ত, সেফটি স্টক হলো এক্সেস অ্যামাউন্ট অফ একটা ইনভেন্টরি রেখে দেওয়া, যাতে ভবিষ্যতে যদি সমস্যা হয় তাহলে ওটা যাতে কাজে দেয়, ঠিক আছে। যতটুকু তোমার ইনভেন্টরি লেভেল, তার চেয়ে একটা এক্সেস অ্যামাউন্ট অফ ইনভেন্টরি রেখে দেওয়া। তো এটাও ধরে নিচ্ছে যে লাগে না। হ্যাঁ, কিছু অ্যাসাম্পশন করে এই মডেলটা ডিজাইন করা হচ্ছে। এবং ওই যে বিভিন্ন টাইপের কস্ট বলছি, তার মধ্যে এই মডেলের শুধুমাত্র 2টা কস্টই কনসিডারেশন আনা হচ্ছে, একটা হলো ক্যারিং কস্ট, আর একটা হলো অর্ডারিং কস্ট, ঠিক আছে। এই যে 1 থেকে 5, স্যার যে বিষয়টা বলছে, এই 1 থেকে 5 নাম্বার হলো তোমার অ্যাজাম্পশনও আবার লিমিটেশনও ইওকিউ মডেলে, ঠিক আছে। আর যদি অ্যাজাম্পশন কোশ্চেনে জানতে চাই, তাহলে 1 থেকে 7 নাম্বার, 7টাই লিখবে। 6 নাম্বারে তো বলছে লিড টাইমের কথা, আর 7 নাম্বারে বলছে রিপ্লেনিশমেন্ট রেটটা হলো তোমার ইনফিনিট, ঠিক আছে। তো এটার কথা তো আমি অলরেডি ব্যাখ্যা করছি, আর লিড টাইমের বিষয়ে বলছিলাম আগে। আহ আচ্ছা, ঠিক আছে, তো এখন আমরা ম্যাথের পার্টে চলে যাচ্ছি। এই যে তোমার এই 34 নাম্বার স্লাইড থেকে যে ম্যাথ গুলো আছে, আহ ম্যাথটা আমি কিছুটা গুছায়া যে বিষয়টা করছি, এখানে হলো তোমার ম্যাথটা এক্সাম্পলের মতো করে দেখাইছে। তো আমার যে এখানে একটা প্র্যাকটিস ম্যাথ দিছে লাস্টে, যেই প্র্যাকটিস ম্যাথটা দিছে ওই ফরম্যাটে আমি আহ, যে এক্সাম্পল ম্যাথ দেওয়া আছে, ওই ওই এক্সাম্পল ম্যাথকে ওই ফরম্যাটে কোশ্চেনে ডিজাইন করছি। স্ট্রাকচার জাস্ট কিছু না, প্যারা তো সেমই আছে, জাস্ট এখানে রিকোয়ারমেন্ট গুলো অ্যাড করে দিছি, করে দেন সলিউশনটা লিখে দিছি। আর দেন হলো তোমার ওই প্র্যাকটিস ম্যাথ যে টুটা, ঠিক আছে, প্র্যাকটিস ম্যাথ টু, মানে টু বলতে এটাকে বুঝাচ্ছি, এটা করতে দিছে। এটা হলো এটার কোশ্চেনটা এখানে দিয়ে দিছি, সো এটা করলে হলো তোমার বাকি পার্টটা দেখা হয়ে যাচ্ছে। সো আমি এখন বেসিক্যালি ম্যাথের বিষয়টা বুঝাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, ম্যাথের কনসেপ্ট বোঝার জন্য আমি ইজি যে বিষয়টা করার চেষ্টা করব। আহ, আমরা কিছু ভ্যারিয়েবল কি, ঠিক আছে, ওই কোন ভ্যারিয়েবল দ্বারা কি বোঝায় এই বিষয়ে কনফিউজ হওয়া যাবে না, এটা একটু ক্লিয়ার মাথায় রাখতে হবে, তাহলে কনফিউজ হওয়া যাবে না। প্রথমত এখানে এখানে ব্র্যাকেটে জিনিসগুলো দেওয়া আছে, প্রথম ম্যাথটাতে ওটা ইয়ের ম্যাথ দেখে, এখানে 2 নাম্বার ম্যাথে কিন্তু এগুলো ব্র্যাকেটে বলে দেয়নি, ঠিক আছে। তো এখানে বিষয়টা দেখো, আহ, তোমার আমি বলি যে ভ্যারিয়েবল গুলো তোমার জানা থাকা লাগবে। এস কি, ই দ্বারা কি বোঝায়, ঠিক আছে। তারপর এফ দ্বারা কি বোঝায়, তারপর কিউ লাগতে পারে তোমার, সি লাগবে, কিউ লাগতে পারে। এরপর হলো তোমার ল্যাগ টাইম, ল্যাগ রেস, ঠিক আছে। ওকে, ল্যাগ। আহ, তো এই এগুলো মোটামুটি তোমার বুঝে লাগবে। এসটা কি? এস হলো সারা বছরে কি পরিমাণ র ম্যাটেরিয়াল লাগবে, যাতে বুঝতে ইজি ইজি হয়, ইচ্ছা করে আমি এই ভ্যালু গুলাই ইউজ করছিলাম, ঠিক আছে। তো এখানে দেখো সারা বছরে তোমার অ্যানুয়াল ইউসেজ অফ ডিমান্ড কত বলা আছে, 10,000 ইউনিট। আচ্ছা, আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট আগে আসি, আমি উদ্দীপক পরে পড়ো। 1 নম্বরে বলছে ইও কিউ বের করো। আচ্ছা, এখানে ইও কিউটা কি? ইও কিউটা হলো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, অর্থাৎ সারা বছরে আমার 10,000 র কলমের আমার র মেটেরিয়াল লাগবে, আমি এটা তো জানি 10,000টা র মেটেরিয়াল লাগবে। কিন্তু আমি 10,000 তো একবারে অর্ডার করবো না, তাহলে প্রত্যেকবারে আমি কত করে অর্ডার করবো? এটা কি মন মতো? এটা তো মন মতো না। এটা কত করে অর্ডার করলে আমার কস্টটা সবচেয়ে কম হবে, আমার টোটাল কস্ট। তুমি এমন না যে বেশি অর্ডার করলে কস্ট কম, হ্যাঁ, বা এমন না যে কম অর্ডার করলে কস্ট কম। তোমার যে অপটিমাম যে কস্টটা, ঠিক আছে, সেটা আসবে তোমার একটা মাঝখানের একটা লেভেলে আসবে, যেই অ্যামাউন্ট অফ অর্ডার করলে তোমার টোটাল কস্টটা হবে সবচেয়ে কম, ঠিক আছে।
তো সারা বছরে তোমার 10,000 ইউনিট প্রয়োজন হয়, ঠিক আছে। এখন তুমি প্রত্যেকবার কত অ্যামাউন্ট অফ ইউনিট অর্ডার করবা, সেটা বের করার যে ফর্মুলা ইওকিউ এর, সেটা হলো 2FS/CP, পুরোটাকে হোল স্কোয়ার রুট করবা, ঠিক আছে। স্কোয়ার রুট করলে দেন তোমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে এখন আমি আসি এক একটাতে। আমার কি কি লাগতেছে, এফ এর ভ্যালু লাগতেছে, এস এর ভ্যালু লাগতেছে। এস হলো আমার সারা বছরে কি পরিমাণ ইউনিট আমার লাগবে, আমি যেটা বলছিলাম 10,000 আমার সারা বছরে লাগবে, ঠিক আছে। তো এস এর ভ্যালু 10K। এফ এর ভ্যালুটা কি? ওকে, তো এফ এর ভ্যালুটা হলো বেসিক্যালি প্রত্যেকটা অর্ডারের যে কস্ট, ঠিক আছে, ফিক্সড কস্ট অফ ইচ অর্ডার, ঠিক আছে, প্রত্যেকটা অর্ডারিং এর কস্ট। প্রত্যেক অর্ডারে, অর্থাৎ তুমি সারা বছরে যতবার অর্ডার করবা, প্রত্যেকবার অর্ডারে কস্ট তোমার, আমি বলছিলাম কত, 50 টাকা করে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা এটা এভাবে লিখি, কে এবং টি কে দেখে কনফিউজ হয়ে যাবে। 10,000 তোমার হলো এস, আর এফ হলো 50 টাকা করে যাবে, ঠিক আছে। এখন সিটা কি, পি কি? পি হলো প্রত্যেকটা র ম্যাটেরিয়ালের প্রাইস। প্রত্যেকটা র ম্যাটেরিয়ালের প্রাইস হলো 8 টাকা। এ- এবং হলো তোমার সি যেটা ক্যারিং কস্ট, ঠিক আছে। ক্যারিং কস্ট হলো, সিটা হলো পার্সেন্টেজ ক্যারিং কস্ট, অর্থাৎ আমি বুঝাই সিটা বিষয়টা কি। সি হলো, তোমাকে কোশ্চেন হয়তো বলে দিবে, যে যেমন বলে দিচ্ছে 20%, ঠিক আছে। অর্থাৎ হলো আহ তোমার যে ক্যারিং কস্টটা, ঠিক আছে, তো সেই ক্যারিং কস্টটা হলো প্রাইসের উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্টের দাম যদি 8 টাকা হয়, প্রত্যেকটা প্রোডাক্টের র ম্যাটেরিয়ালের দাম যদি 8 টাকা হয়, তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের ক্যারিং কস্ট হবে 8 টাকায় 20%, ঠিক আছে। হ্যাঁ, তো এভাবে করে তুমি প্রত্যেকটা প্রোডাক্টের ক্যারিং কস্ট পেয়ে যাচ্ছ 8 টাকায় 20%। আচ্ছা, তাহলে এটা হলো তোমার সি হলো, কোশ্চেন দেওয়া আছে 20%। সো আমরা এই জিনিসগুলা করতেছি, এগুলা করে যখন আমি সলভ করব, তখন আমি যে ইওকিউ এর অ্যামাউন্টটা পাবো 790.57, এটাকে আমার রাউন্ড অফ করতে হবে, রাউন্ড আপ করবো, রাউন্ড আপ, ঠিক আছে। ধরো বাড়াই নিবো তো, কারণ দশমিকে থাকতে রাখা যাবে না কোয়ান্টিটি। সো এটাকে আমি করলে আমার এখানে আসতেছে 791 যে ইউনিট কোয়ান্টিটি, ঠিক আছে। এইটা মানে যে ভ্যালুটা আসছে, সেটা হলো আমার কোয়ান্টিটি, অপটিমাল কোয়ান্টিটি। এই অ্যামাউন্ট অফ কোয়ান্টিটিতে আমার টোটাল কস্ট সবচেয়ে কম হবে, ঠিক আছে। সো এই হলো তোমার এই কিউটা। তাহলে এটা কি? এটা হলো যে তুমি সারা বছরে 10,000 লাগবে। এখন এই তোমার প্রত্যেকবার যে অর্ডার, প্রত্যেকবার তুমি 791 ইউনিটের অর্ডার করবা। যদি প্রত্যেকবার 791 ইউনিটের অর্ডার করো, সেক্ষেত্রে তোমার টোটাল কস্টটা সবচেয়ে কম হবে, ঠিক আছে। এখন এই ফর্মুলাটা মনে রাখার একটা সহজ উপায় আছে, যদিও খুব কঠিন কোনো ফর্মুলা না, বাট আমি আমার পার্সপেক্টিভে একটা সহজ উপায় আছে। তুমি 2FS কে সিপি দিয়ে ভাগ দিচ্ছ, ঠিক আছে। সিপিটা, এফএস টা হলো যে তোমার টোটাল, কি বলবো, 10,000 তো 50, না ঠিক আছে, ওইভাবে ওইটা জিনিসটা এক্সপ্লেনেশনটা ঠিক হবে না। ঠিক আছে, ওইভাবে মনে রাখার দরকার নাই। আর দেখো, আমি এটাকে টোটাল অর্ডারিং কস্টটা ওই সময় ওইভাবে মনে রাখার চেষ্টা করছিলাম ইনিশিয়ালি, যে এফ ইন্টু এস মানে টোটাল অর্ডারিং কস্ট। বাট এভাবে মনে রাখা উচিত না, কারণ টোটাল অর্ডারিং কস্ট তোমার এই অ্যামাউন্টের উপর ডিপেন্ডেন্ট না, অর্ডারিং কস্ট অর্ডার নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। মেইন কথা আছে, যাই হোক, নিচে যে অংশটা আছে সেই বিষয়টা আমি যদি বলি, সিপি যেটা, ঠিক আছে। সিপিটা হলো তোমার বেসিক্যালি পার ইউনিট ক্যারিং কস্ট। সিপি হলো পার ইউনিট ক্যারিং কস্ট। পার ইউনিটের প্রাইস হলো 8 টাকা, পার ইউনিটে তোমার প্রাইসের 20% ক্যারিং কস্ট যায়, তাহলে 8 × 20% করলে তখন তোমার আসতেছে পার ইউনিটের ক্যারিং কস্ট। সিপিটা হলো পার ইউনিটের ক্যারিং কস্ট, আর উপরে যাবে 2 × এফ। এফটা কি? অর্ডারিং কস্ট পার ইউনিট, সরি পার ইউনিট না, অর্ডারিং কস্ট পার অর্ডার, পার অর্ডারে 50 টাকা করে যায়। অর্ডারিং কস্ট ইন্টু এস, সারা বছরে যে পরিমাণ ইউনিট লাগে তোমার, এটা করলে তুমি কোয়ান্টিটি পেয়ে যাচ্ছ 791 ইউনিট। 1 নাম্বার রিকোয়ারমেন্ট শেষ। 2 নাম্বারে বলছে নাম্বার অফ অর্ডার টু বি প্লেসড ইন এ ইয়ার। আচ্ছা, আমি 791 ইউনিট করে অর্ডার করব, সারা বছরে আমার 10,000 ইউনিট লাগবে। তাহলে কতবার এরকম আমার অর্ডার করা লাগবে সারা বছরে? এই 10,000কে আমি 791 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি যে তখন বলতেছিলাম যে এন, যেটা ওই এন এর ভ্যালুটা সারা বছরে কতবার অর্ডার করা লাগবে, সেটা একটা ম্যাথে দেখবা ফর্মুলা আছে S/Q, এটা দিয়ে তুমি বের করতে পারবা, বলছিলাম বিষয়টা। তো তখন আমি মেইনলি এই বিষয়টা বুঝাচ্ছি যে কতবার সারা বছর অর্ডার করতে, S/Q দিয়ে। তাহলে এস হলো 10,000, কিউ হলো 791, যেটাকে এখন তোমার এটাকে রাউন্ড অফ করলে তোমার 13 বার সারা বছরে অর্ডার করা লাগতেছে, ঠিক আছে। এটা তুমি 2 নাম্বার পেয়ে গেছো। সি হলো টোটাল ইনভেন্টরি কস্ট, এটার একটা ফর্মুলা আছে। তো প্রথমত এখানে যদি ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট এটা আলাদা চাইতে পারে, এই কারণে আমি একটু ব্রেকডাউন করে লিখছি। মেইন ফর্মুলাটা হলো দ্বিতীয় লাইনটা, ঠিক আছে। দ্বিতীয় লাইনটা, এইটা হলো তোমার টোটাল কস্টের ফর্মুলা। এর যে প্রথম পোর্শনটা, এই পোর্শনটা হলো ক্যারিং কস্ট, দ্বিতীয় পোর্শনটা হলো অর্ডারিং কস্ট, ঠিক আছে। এখন আমি কি বলছিলাম যে সিপি যেটা,
সিপিটা হলো ক্যারিং কস্ট পার ইউনিট, সেটা বলছিলাম না? এই যে সিপি হলো ক্যারিং কস্ট, আর পার ইউনিটের যদি ক্যারিং কস্ট হয়, সিপি হলো, সিপি যদি হয় পার ইউনিটের ক্যারিং কস্ট, তাহলে এটাকে আমি যদি ইউনিট সংখ্যা দিয়ে গুণ দেই, তাহলে কি আমার টোটাল ক্যারিং কস্টটা চলে আসতেছে। আমার ইউনিট সংখ্যাটা, আমার ইউনিট আমি বের করছিলাম কি, কত, 791, কিন্তু আমাকে অ্যাভারেজ ইউনিট লাগবে, অ্যাভারেজ ইউনিট ইন দা পিরিয়ড লাগবে। ঠিক আছে, আমি এখানে ইউনিট আসবে আমার পিরিয়ডিক ইউনিটটা, প্রত্যেক পিরিয়ডে কি পরিমাণ ইউনিট অর্ডার করি। তো এখানে আমার 791 আমার পিরিয়ডে থাকতেছে। মানে এটা তো স্ট্যাটিক সিস্টেম, তোমার আহ, দেখা যাচ্ছে যে ইনভেন্টরি শুরুতে জিরো থাকতেছে, কোনো বিগিনিং ইনভেন্টরিতে থাকতেছে না স্ট্যাটিক সিস্টেমের ম্যাথ এটা। তাহলে তাহলে তোমার পরে হলো বছর পিরিয়ডের শুরুতে ইনভেন্টরি জিরো, পিরিয়ডের শেষে 791 ইনভেন্টরি। ঠিক আছে, এই যে সময়, তাহলে এই দুটোর এভারেজ কত হবে তোমার, 791 ভাগ 2। এর কারণে ফর্মুলাটা এভাবে আসছে। ঠিক আছে, তো ওটা নিয়ে অত ওভাবে ভাবার দরকার নাই। তোমার যেই Q/2 এটা দ্বারা আসতেছে তোমার এভারেজ ইনভেন্টরি, ঠিক আছে, ইন দ্যাট পিরিয়ড। তো এই অ্যাভারেজ ইনভেন্টরিকে বা ইউনিটকে, অ্যাভারেজ যে তোমার ইউনিটটা আসতেছে, ওই ইউনিটকে যখন তুমি ক্যারিং কস্ট পার ইউনিট একটা গুণ দিবা, তখন তোমার টোটাল ক্যারিং কস্টটা চলে আসতেছে। তাহলে ফর্মুলার এতটুকু অংশ বুঝাই দিছি। দেন হলো ফর্মুলা যে এই F × S/Q, S/Q-টা কি বের করছো, সারা বছরে কি কতবার অর্ডার করা লাগবে, তাই না? সারা বছরে যে অর্ডার বের করছো, এই যে এটা আসছে। ঠিক আছে, এই সারা বছরে তোমার যতবার অর্ডার করা লাগবে, ঠিক আছে, এই নাম্বার অফ অর্ডারকে তোমার অর্ডারিং যে কস্টটা, আমি কি এখন কি বের করতেছি এই অংশটাতে, অর্ডারিং কস্টটা আমি কি বলছি যে অ্যামাউন্টের উপর ডিপেন্ডেন্ট না, এটা ডিপেন্ডেন্ট হলো সারা বছরে কতবার অর্ডার করা লাগতেছে। সারা বছরে যদি তোমার এতবার অর্ডার করা লাগে, সেটাকে তোমার অর্ডারের যে কস্টটা 50 টাকা করে, প্রত্যেক অর্ডারের কস্ট 50 টাকা করে, তাহলে 50 ইন্টু অ্যামাউন্ট দিয়ে, এই অ্যামাউন্টটা দিয়ে গুণ যাবে। এখন কোশ্চেন আসতে পারে এখানে কোনটা দিয়ে আমি করবো, এই রাউন্ডেড অফ ভ্যালু দিয়ে করবো। আচ্ছা, এটা হলো স্লাইডের যে ম্যাথের যে অংশটা, সেটার পার্সপেক্টিভে আমি যেটা বুঝতে পারছি, যেখানে তুমি যখন তুমি ফাইনাল উত্তর লিখবা তখন রাউন্ড অফ করবা, কিন্তু যখনই তুমি ক্যালকুলেশন প্রসিডিউরে ঢুকে যাবা, যেমন এখান থেকে ক্যালকুলেশন প্রসিডিউরে আসতেছে, তখন তুমি এই যে 1000/791, এখানে কিন্তু আমি আহ কোনো রাউন্ড অফ ভ্যালু বসাইনি। এই সরি, 10,000/791, এই 10,000 বসাইছি। ইভেন এইটাও রাউন্ড অফ ভ্যালু বসাইনি, এটার যে পয়েন্টের ভ্যালু, ওই পয়েন্টের ভ্যালুটা আমি তোমাকে এখানে বসাইছি। ঠিক আছে, ঠিক আছে। তো বা যদি এটা ইউজ নাও করো, এখান থেকে যদি ভ্যালু নিতে চাও, তাও 12.64 নিবা, 13 নিবা না। ঠিক আছে, নাহলে অনেক ডিফারেন্স চলে আসবে। রাউন্ডেড অফ ভ্যালু, এখানে নাম্বার অফ অর্ডার যদিও রাউন্ডেড অফ যখন লিখবা তখন ওভাবে লিখবা, বা টোটাল কস্ট ক্যালকুলেশনের সময় তখন তুমি এই পয়েন্টের ভ্যালুটা নিবা, নাহলে অনেক ডিফারেন্স চলে আসবে। পয়েন্টের ভ্যালুটা নিয়ে, মানে অ্যাকুরেট ভ্যালু নিবা, পয়েন্টের ভ্যালুর সাথে কিছু না, অ্যাকুরেট ভ্যালু নিবা, সহজ ভাষায় আমি বুঝতে চাচ্ছি। অ্যাকুরেট ভ্যালু নিয়ে এখানে তোমার অ্যাপ দিয়ে গুণ যাচ্ছে, তো এটা হলো তোমার অর্ডারিং কস্টটা চলে আসতেছে, আর যোগ করে তোমার পিসি টোটাল কস্টটা চলে আসতেছে। ঠিক আছে, এখন একটা গ্রাফিক্যাল জিনিস দিতে আসতেছি একটু পরে, একটা গ্রাফিক্যাল জিনিস, এবং স্লাইড থেকেই দেখাই বিষয়টা ইজি হবে বুঝতে। এখানে হলো এই যে বিষয়টা দেখো। আচ্ছা, আমি ধরো এখান থেকেই দেখাইলাম, ইনভেন্টরির অ্যামাউন্ট যদি 791 হয়, মানে কোয়ান্টিটি, কিউ এর ভ্যালু তুমি কত বের করছিলা, 791, কিউ এর ভ্যালু 791 বের করছিলা না? ঠিক আছে, এই 791 এর জন্যই তো এখানে কিউ এর মান 791 বসাই তো, অ্যাকুরেট মানটা বসাইছো 790.57, তো সেটা বসাই তো তুমি আলটিমেটলি টোটাল কস্টটা বের করছো, তাই না? তো এই 790.57, এখানে আমি যদিও 791 লিখছি, ক্যালকুলেশনে ওভাবে করছি। তো 790.57 দিয়ে যদি তুমি এখানে আসো, আমার ক্যালকুলেশনে যে এই ক্যারিং কস্ট, ওই অর্ডারিং কস্ট এবং টোটাল কস্টটা আমি এখানে তো লেখা আছে আমার ওই অপটিমালের জন্য। ঠিক আছে, দেন হলো আমি আরো কিছু ভ্যালু, র্যান্ডম ভ্যালু দেখাইলাম, যে আমার যদি 500 হয়, 600 হয়, 700 হইতো কোয়ান্টিটি, আর যদি 900, 1000, 1100 হইতো, সেক্ষেত্রে আমার ওই ফর্মুলা ইউজ করছি। ফর্মুলা ইউজ করে আমার ক্যারিং কস্ট কত ছিল, অর্ডারিং কস্ট কত ছিল, এবং টোটাল কস্ট কত আসে। ঠিক আছে, তো আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে আমার যখন অপটিমাল কোয়ান্টিটি থাকে, তুমি দেখো যতগুলা টোটাল কস্ট আছে, এর মধ্যে সবচেয়ে টোটাল কস্ট কম হলো আমার এই যে ইওকিউ যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিতে। আর যেটা আমি বলতেছিলাম যে এখানে তোমার টোটাল কস্ট সবচেয়ে কম। ঠিক আছে, আরো কি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই, লক্ষণীয় বিষয় আরো যে বিষয়টা আমরা দেখতে পাই, যে আমাদের যত কোয়ান্টিটি আমি যত বাড়াচ্ছি, তত আমার কোয়ান্টিটি বাড়ানোর সাথে সাথে আমার ক্যারিং কস্টটা তত বাড়তেছে, কারণ এখন আমার বেশি অ্যামাউন্ট অফ ইনভেন্টরি হোল্ড করা লাগতেছে। তাহলে বেশি অ্যামাউন্ট অফ ইনভেন্টরি রক্ষণাবেক্ষণ করা লাগবে, এর কারণে আমার কস্টটা বেশি যাবে। ঠিক আছে, কারণ এটা অ্যামাউন্ট অফ ইনভেন্টরির উপর ডিপেন্ডেন্ট ক্যারিং কস্ট। কিন্তু কোয়ান্টিটি যত বাড়াচ্ছি, এর ফলে কি তোমার নাম্বার অফ অর্ডার কমে যাবে। কোয়ান্টিটি বাড়াইলে কি সংখ্যা, অর্ডার, অর্ডারের সংখ্যা কমে যাবে। ঠিক আছে,
এর কারণে তোমার যে অর্ডারিং কস্টটা, কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে অর্ডারিং কস্ট আবার কমতেছে। ঠিক আছে, অর্ডারিং কস্টের ক্ষেত্রে আমরা কমার ট্রেন্ড দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতেছি 400, 480, 500 রেট বাড়তেছে, অর্ডারিং কস্ট কমতেছে। এর কারণে অপটিমাল যে কোয়ান্টিটিটা সেটা মাঝামাঝি কোন একটা কোয়ান্টিটি হয়। ঠিক আছে, তাহলে আমরা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখতে চাই যে ক্যারিং কস্টটা লিনিয়ার রেটে বাড়তে থাকবে, এই অ্যাক্সিসটা এটা হলো তোমার কোয়ান্টিটির অ্যাক্সিস, 0, 200, 400, 600 কিউ এর ভ্যালু। ঠিক আছে, আর এই অ্যাক্সিসটা হলো তোমার টোটাল কস্টের অ্যাক্সিস। ঠিক আছে, তো আমার দেখা যাচ্ছে যে আমি যত কোয়ান্টিটি বাড়তেছে আমার এখানে ক্যারিং কস্ট একটা আহ, তোমার বাড়তে আসছে। ঠিক আছে, গ্রাফটা কি ঠিক আছে? একটা মিনিট চেক করি একটা জিনিস একটু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো তোমার ক্যারিং কস্ট লিনিয়ার রেটে বাড়তে আছে, আর অর্ডারিং কস্টটা যেটা, কারণ ক্যারিং কস্ট কেন লিনিয়ার রেটে বাড়তেছে, কারণ ক্যারিং কস্টটা হলো তোমার কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কারণ কোয়ান্টিটি এক বাড়লে ওই একটা ফিক্সড রেটে বাড়তেছে ক্যারিং কস্ট, কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট। তো অর্ডারিং কস্ট তো অর্ডার উপর ডিপেন্ডেন্ট, কোয়ান্টিটির উপর ডিপেন্ডেন্ট না। তোমার এই এক্স অ্যাক্সিসে তো তুমি কোয়ান্টিটি দাও, কোয়ান্টিটি দিছো, অর্ডার না, তাই না? তাহলে তোমার অর্ডারিং কস্টটা দেখা যাচ্ছে যে যে বিষয়টা হচ্ছে যে কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে অর্ডারিং কস্ট কমতেছে, ক্যারিং কস্ট বাড়তেছে। যে বিষয়টা হচ্ছে এটা হলো তোমার টোটাল কস্টের গ্রাফ। টোটাল কস্টের লোয়েস্ট যে পয়েন্টটা, সেটা ওই জায়গায় আসতেছে। আমরা যে লক্ষণীয় বিষয়টা দেখতেছি যেখানে তোমার ক্যারিং কস্ট এবং এটাকে আমরা ক্যারিং কস্ট বা হোল্ডিং কস্ট বলি আর কি, তো এই হোল্ডিং কস্ট এবং অর্ডারিং কস্টটা যেই পয়েন্টে এসে সমান হচ্ছে, যেটা আমার 791 ইউনিটে এটা সমান হবে দেখবা, তো সেই পয়েন্টে হলো আমার টোটাল কস্ট সবচেয়ে লো। ঠিক আছে, তাহলে আমরা এটার যদি প্রমাণ দেখতে চাও, এই যে আমরা টোটাল কস্ট বের করছিলাম 791 ইউনিটের জন্য, হ্যাঁ, এটাই তো আমার অপটিমাল কোয়ান্টিটি। এই কোয়ান্টিটির জন্য যখন আমরা টোটাল কস্ট বের করছিলাম তখন আমরা আলাদা আলাদা বের করছি ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট। আমার দেখো ক্যারিং কস্ট যা আসছিল, অর্ডারিং কস্টও সেমই আসছিল। ঠিক আছে, তাহলে আমার অপটিমাল কোয়ান্টিটিতে আমার ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট দুইটা সমান। ঠিক আছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে আমার ক্যারিং কস্ট বাড়তেছে, কিন্তু কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে আমার অর্ডারিং কস্ট কমতেছে। ঠিক আছে। আচ্ছা, তো স্লাইডের বিষয়টাতে আসতেছি, আমরা এর পরের যে কনসেপ্টটা দেখবো সেটা হলো আমরা রিঅর্ডার পয়েন্টের কনসেপ্টটা দেখবো। ঠিক আছে, তো আমরা ইউকিউ দেখছি, 1, 2, 3 আর দেখছি, 5 এবং ম্যাক্সিমাম জিনিস বুঝে ফেলছি। ওটা যেহেতু চলে আসছে টপিকটা, এখানে বুঝে ফেলছি। 4 নম্বরে আমাদের বলছে রিঅর্ডার পয়েন্ট বের করা। ঠিক আছে, তো রিঅর্ডার পয়েন্টটা কি বেসিক্যালি, তোমার রিঅর্ডার পয়েন্টটা বুঝাচ্ছে হলো ওই পয়েন্ট, অর্থাৎ ইনভেন্টরি লেভেল। রিঅর্ডার পয়েন্ট দুটা জিনিস মাথায় রাখতে হবে। 2 মিনিট আগে দুটা জিনিস মাথায় রাখতে হবে। হ্যাঁ, হুম, দুটা জিনিস মাথায় রাখতে হবে, রিঅর্ডার পয়েন্ট দুইটা পার্সপেক্টিভে বের করা যায়। ঠিক আছে, একটা হলো টাইম বেসড অ্যাপ্রোচ আর একটা হলো ইনভেন্টরি লেভেল বেসড অ্যাপ্রোচ। যদি স্লাইডে দেখো, এই যে দুটা টাইম বেসড অ্যাপ্রোচ এবং হলো ইনভেন্টরি লেভেল বেসড অ্যাপ্রোচ। সো টাইম বেসড অ্যাপ্রোচ দ্বারা বোঝানো হয় এইটা যে তোমার আহ কত সময়, ঠিক আছে, অর্থাৎ কত সময় পর তোমার পুনরায় রিঅর্ডার করতে হবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো এরকম যে আমি যদি সহজ ভাষায় বুঝাই, ঠিক আছে, যে তেমন তোমার এক্ষেত্রে কি হচ্ছে, আচ্ছা আমি ওটা বুঝাবো, এটা তো ম্যাথে আসলে জিনিসটা বোঝানো ইজি হবে। আচ্ছা আমি ম্যাথ দিয়ে দেখুন বুঝাই। ধরো এই দেখো তোমার এখানে আমার এই যে এই ম্যাথে আমার কত আসছিল, যে আমি 791 ইউনিট করে প্রত্যেকবার অর্ডার করবো, তাই না? বিষয়টা আমার সেটা আসছিল। হ্যাঁ, তো এভাবে করে আমি হিসাব করে দেখছিলাম যে আমার 12.64 টাইমস অর্ডার করা লাগবে, সেটাই তো দেখছিলাম। এখন যদি আমার 12.64 টাইম অর্ডার করা লাগে, ঠিক আছে, অর্থাৎ বছরে 12.64 বার আমার অর্ডার করা লাগবে। ঠিক আছে, তাহলে কত দিন পর পর অর্ডার করা লাগবে? বছরে ধরলাম আমি 360 দিন, এবং আমার অর্ডার করা লাগবে 12.64 বার। ঠিক আছে, যেটা আমরা বের করছিলাম B নাম্বারে। তাহলে আমাদের প্রতি 28 দিন পর পর বের করা লাগবে, মানে প্রতি 28 দিন পর পর আমার অর্ডার করা লাগতেছে। ঠিক আছে, এখন আমার যে কোশ্চেনটা হলো রিঅর্ডার পয়েন্ট বেসড অন টাইম বেসড অ্যাপ্রোচ। ঠিক আছে, টাইম বেসড অ্যাপ্রোচের ক্ষেত্রে রিঅর্ডার পয়েন্টটা হলো ওই পয়েন্ট যে কত সময় পর পর তোমার রি অর্ডার করা লাগবে, পুনরায় অর্ডার করা লাগবে। সো এই যে 28 দিন, এটার উত্তর কিন্তু 28 দিন না। ঠিক আছে, 28 ঠিক আছে, কিন্তু এই টাইম বেসড অ্যাপ্রোচের রিঅর্ডার পয়েন্টের উত্তর 28 দিন না। মানে কতদিন পর পর অর্ডার করা লাগবে? 28 দিন।
28 দিন পর পর তোমার গুদামে পণ্য থাকা লাগবে। ঠিক আছে, এইটা যদি হয় তোমার সারা বছরের টাইম লাইন। ঠিক আছে, তো প্রতি প্রতি 28 দিন, প্রতি 28 দিন, প্রতি 28 দিন, প্রতি 28 দিন পর পর তোমার গুদামে এরকম পণ্য থাকার লাগবে। ঠিক আছে, হ্যাঁ, সো আলটিমেটলি তোমার এই যে তুমি যে পণ্যটা মানে 28 দিন পর পর গুদামে তোমার ওই রিস্টোর করা লাগতেছে। ঠিক আছে, এখন বিষয়টা হলো এটা যে মনে করো 28তম দিনে যদি তোমার গুদামে পণ্য রিস্টক করার লাগে, তুমি 28 নাম্বার দিনে অর্ডার করলে হবে না। এর কারণটা কি, এখানে ল্যাগ ডেজ কোশ্চেনে দেওয়া আছে, লিড টাইম হলো 7 ডে। ঠিক আছে, অর্থাৎ পণ্য, যেই পণ্যটা আছে এই পণ্য মানে ওদের যে র ম্যাটেরিয়াল, এই র ম্যাটেরিয়াল যখন তারা সাপ্লায়ারকে অর্ডার দেয়, সেই অর্ডার দেওয়ার 7 দিন পরে, পণ্য অর্ডার দেওয়ার 7 দিন পরে গুদামে যায় আর সেই র ম্যাটেরিয়ালটা তাদের কাছে পৌঁছায়। ঠিক আছে, তাহলে যদি প্রতি 28 দিন পর পর যদি তাদেরকে রিস্টক করা লাগতেছে, তাহলে 28 নাম্বার দিনে যদি তার পণ্যটা যদি সে চায় যে আবার, মনে করো তার পণ্য কত করে লাগতেছিল, 791। ঠিক আছে, তাহলে 28 নাম্বার, সে যদি চায় যে 28 নাম্বার দিনে সে আবার 791 ইউনিট পণ্য অর্ডার মানে ডেলিভারি পেয়ে যাবে তাদের ফার্মে। ঠিক আছে, র ম্যাটেরিয়াল 791 ইউনিট র ম্যাটেরিয়াল সে 28 নাম্বার দিনে আবার সে পেয়ে যাবে, আবার 56 নাম্বার দিনে সে আবার 791 ইউনিট র ম্যাটেরিয়াল ডেলিভারি পেয়ে যাবে তার ফার্মে। এটা যদি চায় তাহলে তাকে আরো 7 দিন আগে, কারণ 7 দিন তো অর্ডার দেওয়ার পর 7 দিন লাগে আসতে। ঠিক আছে, তাহলে 7 দিন আগে অর্থাৎ 21তম দিনে যায় তাকে অর্ডারটা দিতে হবে। তাহলে অর্থাৎ প্রতি 21তম দিন হলো তোমার রিঅর্ডার পয়েন্ট বেসড অন টাইম বেসড অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে এই যে লিড টাইম বা এটাকে আমরা যে বলি ল্যাগ ডেজ বা ক্রিয়েশন ল্যাগ। ঠিক আছে, তো এই 28 থেকে ওই ল্যাগ ডেজটা বাদ দিলে আমরা যে 21 ডেজটা পাচ্ছি সেটা হলো আমার রিঅর্ডার পয়েন্ট। ঠিক আছে, এখন আরেকটা আসতেছে বিষয় যে আমরা এটা টাইম বেসড অ্যাপ্রোচে বের করছি। এখন এটা যদি ইনভেন্টরি ইউনিটের বেসিসে বের করি যে আমার রিঅর্ডার পয়েন্টটা কি, তো সেক্ষেত্রে রিঅর্ডার পয়েন্টটা হলো এটা যে তোমার ইনভেন্টরি লেভেলটা কোন পর্যায়ে নেমে গেলে তোমার পুনরায় অর্ডার করতে হবে। ধরো প্রথমবার যখন আজকে হলো 0 ডেজ, ঠিক আছে, তুমি এখন 791 ইউনিট অর্ডার করলা, তাহলে তোমার টোটাল অ্যামাউন্ট অফ ইনভেন্টরি ব্যালেন্সে কত আছে, 791। এখন এই যে র ম্যাটেরিয়াল ইনভেন্টরি আছে এটা আস্তে আস্তে খরচ হবে প্রোডাকশনে, খরচ হচ্ছে কমতেছে কমতেছে, কমতে কমতে কোন পয়েন্টে গেলে তোমার এটা অর্ডার করা লাগবে, কারণ এটা 0 হওয়ার পর অর্ডার করলে তো হবে না, কারণ 7 দিন লাগে তোমার এখানে আসতে। তো ইনভেন্টরি কিছু থাকা অবস্থায় তোমার পুনরায় অর্ডার করা লাগবে, তো ইনভেন্টরি কত থাকা অবস্থায় তোমার পুনরায় অর্ডার করা লাগবে, এইটাই হলো তোমার ইনভেন্টরি লেভেল বেসড অ্যাপ্রোচের রিঅর্ডার পয়েন্টটা বের করা। ঠিক আছে, তাহলে বিষয়টা আমরা কেমনে বের করবো, বিষয়টা দেখো এখানে হলো যে আমার আমার সারা বছরে ইনভেন্টরি এস এর ভ্যালু সেটা কত, 10,000। সারা বছরে আমার 10,000 ইউনিট অফ ইনভেন্টরি প্রয়োজন হয়। ঠিক আছে, সেটা কত দিনের জন্য প্রয়োজন হয়, 360 দিনের জন্য। তাহলে আমার লিড টাইম দেওয়া আছে 7 দিন। ঠিক আছে, আমি যদি কনসেপ্টটা সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, তোমার কখন রিঅর্ডার করা লাগবে। ঠিক আছে, ইনভেন্টরি ওই অবস্থায় রিঅর্ডার করা লাগবে যতদিন লিড টাইম, অতদিন তুমি অ্যাটলিস্ট, অতদিন যাতে অ্যাটলিস্ট ইনভেন্টরি চালাতে পারো, ওই পরিমাণ অ্যামাউন্ট অফ ইনভেন্টরি থাকে। ঠিক আছে, অর্থাৎ হলো, আমি বুঝাচ্ছি, তার 791 ইউনিট অফ পণ্য 28 দিনের জন্য লাগে। ঠিক আছে, এখন তাকে তো 21তম দিনে অর্ডার করা লাগবে, কারণ আসতে 7 দিন লাগে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে মানে এটা যদি দিনের পার্সপেক্টিভে না চিন্তা করে ইনভেন্টরি পার্সপেক্টিভে চিন্তা করো যে কত ইউনিট অফ ইনভেন্টরি বাকি থাকা অবস্থায় তোমার অর্ডার করা লাগবে। ঠিক আছে, সেইটা হলো তোমার এই পরিমাণ ইনভেন্টরি বাকি থাকতে হবে যাতে এই যে 21 থেকে 28 এই 7 দিন তো তোমার ইনভেন্টরি আসতেছে না নতুন করে, তাহলে এই অর্ডার তো করবে 21 নাম্বার দিনে, কিন্তু 21 নাম্বার দিনে, তাহলে 21 নাম্বার আমাকে, যদি আমি রিঅর্ডার পয়েন্ট ইউনিটের বেসিসে বের করতে চাই, ইনভেন্টরি লেভেলের বেসিসে বের করতে চাই, তাহলে আমার এইটা বেসিক্যালি জানা লাগতেছে যে 21 নাম্বার দিনে আমার ইনভেন্টরির অ্যামাউন্টটা কত থাকতেছে। ঠিক আছে, অর্থাৎ 21 নাম্বার দিনে আমার ইনভেন্টরি অ্যামাউন্ট কত থাকার লাগবে, যত থাকলে আমি এই বাকি 7 দিন চালাইতে পারবো।
এই বাকি 7 দিন, এই 7 দিন তো আমি 21 নম্বর দিনে অর্ডার করলেও তো এই 7 দিনে আমার কোনোটা আসতেছে না। তাহলে এই 7 দিন আমি চালাইতে আমার যে পরিমাণ অ্যামাউন্ট অফ ইনভেন্টরি লাগবে, 21 নম্বর দিনে আমার অ্যাটলিস্ট ততটুকু অ্যামাউন্ট অফ ইনভেন্টরি ব্যালেন্স থাকার লাগবে, ঠিক আছে? হ্যাঁ, তো সেটা 21 নম্বর দিনে হোক আর 3 নাম্বার দিনে হোক। তো বেসিক্যালি আমার, আমি যদি এটা তাহলে বের করতে চাই, আমার 10,000 লাগে, আমার 360 দিনের জন্য আমার 10,000 ইনভেন্টরি লাগে। তাহলে 7 দিনের জন্য আমার কি পরিমাণ ইনভেন্টরি লাগে? এই 7 দিন চালানোর জন্য আমি ডিভাইডেড বাই 360 × 7 করলে আমি দেখতে পাচ্ছি যে আমার 7টা হলো আমার ল্যাগ ডেজ আর কি। তো আমি 195 ইউনিট পাচ্ছি, ঠিক আছে? তো অর্থাৎ আমি এই 7 দিন, 7 দিনে আমার যে পরিমাণ ইনভেন্টরির প্রয়োজন হবে, 195 ইউনিট ইনভেন্টরির প্রয়োজন হবে। যেহেতু এই 7 দিনে আমার 195 ইউনিট প্রয়োজন প্রয়োজন হবে, তাহলে আমি বলতে পারি যে আমার রিঅর্ডার পয়েন্ট হলো 195 ইউনিট। অর্থাৎ 195 ইউনিট বাকি থাকা অবস্থায় আমি পুনরায় 791 ইউনিটের অর্ডারটা প্লেস করবো, ঠিক আছে? 791 ইউনিট হলো বেসিক্যালি আমার ইওকিউ, প্রত্যেকবার যে পরিমাণ অ্যামাউন্ট অফ অর্ডারটা আমি করতেছি, ঠিক আছে? তো এই হলো তোমার কনসেপ্টটা। এখানে হলো একটা বিষয় আছে যে ডাউনওয়ার্ড এন্ড আপওয়ার্ড অ্যাডজাস্টমেন্টের বিষয়টা লিখছি। এটা হলো মূলত, এখানে আমি নোটেও লিখে দিছি বিষয়টা কি। এটা হলো তোমার মূলত কনজারভেটিভ অ্যাপ্রোচ ফলো করছে দেখে এখানে তোমার দেখো 28.48 কে ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, আর এখানে এই এটাকে আবার আপওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, ঠিক আছে? বিষয়টা হলো এটা, কোনটা কনজারভেটিভ ওই অ্যাপ্রোচটা ফলো করা হয়েছে। যখন সময়ের কথা চিন্তা করা হয়েছে যে তোমার সময়, তুমি 28 দিন পর পর অর্ডার করবা নাকি 29 দিন পর পর অর্ডার করবা, ঠিক আছে? এখানে কনজারভেটিভ কোনটা? তুমি একটু, যদি 29 দিন, 28.48 তোমার হলো ডেজ, অ্যাকুরেট ডেজ আসছে, তো সেটা তো 28ও না 29ও না, মাঝামাঝি একটা বিষয়। তাহলে তোমার হয় 28 ধরতে হবে, নাহলে 29 ধরতে হবে। তুমি 28 ধরবা নাকি 29 ধরবা? উত্তর হলো কনজারভেটিভটা ধরবা। কোনটা কনজারভেটিভ? তুমি 28 দিন পর পর অর্ডার করলে বেশি কনজারভেটিভ হচ্ছে, নাকি 29 দিন পর পর অর্ডার করলে বেশি কনজারভেটিভ? তুমি যদি 29 দিন পর পর অর্ডার করো, তাহলে তুমি একটু লেটে অর্ডার করতেছো, তাই না? তো সেটা বেশি কনজারভেটিভ না, বেশি সেফার অ্যাপ্রোচ কোনটা? 28 দিন পর পর ইয়ে করা, এখানে এটাকে ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট। টাইম বেসড অ্যাপ্রোচ, রিঅর্ডার পয়েন্টের টাইম বেসড অ্যাপ্রোচের সময় তুমি ডাউনওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করবা যদি ফ্র্যাকশনাল ডেসিমালে আসে রেজাল্ট, ঠিক আছে? আর যখন লেভেল বেসড অ্যাপ্রোচে আসবে, সরি ইনভেন্টরি লেভেলে আসে, ইউনিটে আসবে, তখন সেটাকে আপওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট করবা। কারণ কি? তোমার হলো এখানে তুমি কত ইউনিট থাকা অবস্থায় রিঅর্ডার করবা, ঠিক আছে? এখানে কনজারভেটিভ কি বেশি করো না, যে তুমি 194 ইউনিট থাকা অবস্থায় রিঅর্ডার করাটা বেশি সেফার, নাকি 195 ইউনিট একটু বেশি থাকা অবস্থায় রিঅর্ডার করাটা বেটার? কারণ আমি তো জানি না 194 না 195 এর মাঝামাঝি একটা ভ্যালু আসছে, তো আমাকে যে কোনো একটা ভ্যালু যদি আমি নিতে হয়, ইন্টিজার ভ্যালু, তাহলে আমি বড় ভ্যালুটা নিচ্ছি, ঠিক আছে? তো এই কথাটা এখানে বিষয়টা ইউজ করা হয়েছে। তো এইটা তোমার ডি নাম্বারে আমি এটা বের করছি রিঅর্ডার পয়েন্ট, ঠিক আছে? ইনভেন্টরি কস্ট শেষ আমাদের, রিঅর্ডার পয়েন্টও আমাদের শেষ। আহ 5 নম্বরের বিষয়টাতে আসি আমি। এখানে এখানে আমি একটু স্লাইডের বিষয়টা দেখাই। স্লাইডে যে বিষয়টা, এখানে যে টেবিলটা আছে, এই টেবিলটা মূলত কিছু না, আমাদের যে ইউ কিউ ছিল, ইউ কিউ ফর্মুলাতে আমরা পাইছিলাম যে যদি 791 হয় আমাদের কিউ এর ভ্যালু, সেক্ষেত্রে আমার টোটাল কস্ট সবচেয়ে কম হয়। আমার ইউ কিউ এর রেজাল্ট হচ্ছে 791, অর্থাৎ 791 এ আমার টোটাল কস্ট সবচেয়ে কম। তো এখানে বেসিক্যালি এই টেবিলে ট্রায়াল এন্ড এরর বেসিসে জিনিসটা করা হয়েছে যে কোয়ান্টিটি কত থাকলে টোটাল কস্ট কত, এরকম 100 থাকলে টোটাল কস্ট কত, কোয়ান্টিটি 200 থাকলে টোটাল কস্ট কত, এরকম বিভিন্ন কোয়ান্টিটির জন্য টোটাল কস্ট বের করছে। সো আলটিমেটলি ট্রায়াল এন্ড এরর বেসিসে করে দেখছে যে 800 ইউনিটের সবচেয়ে কম আসছে, ঠিক আছে? যেটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, যদি 791 করতো তাহলে আরো কম আসতো, ঠিক আছে? সেটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু আসতো, ঠিক আছে? তো যেটা আমার ইউকিউ এর ফর্মুলার মাধ্যমে আমরা এটা করছি, ঠিক আছে? তো এখানে এক জায়গায় দেওয়া আছে ইউকিউ এর ফর্মুলাটা কেমনে পাইছে, ওই ডেরাইভেশনটা দেওয়া আছে, যে ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের মাধ্যমে যে আমরা মিনিমাইজেশন করি, ওটার মাধ্যমে ডেরাইভ করা হয়েছে, এই যে জায়গায় দেওয়া আছে। তো এটা দরকার নাই, এটা তো মূলত না, আমাদের যে ফর্মুলাটা মনে রাখতে পারলেই হইলো। এটা হলো ইউকিউ এর ফর্মুলাটা। আহ তো ইউকিউ তো বুঝাইছি। আরেকটা বিষয় হলো যে আহ তোমার এখন আমাদেরকে এই টেবিলটা এভাবে তো আমরা ট্রায়াল এন্ড এরর বেসিসে বের করা লাগবে না, আমাদেরকে যখন ইওকিউ বের করতে বলবে, আমরা এভাবে ট্রায়াল এন্ড এরর বেসিস করবো না, ডাইরেক্ট ইওকিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করবো। কিন্তু আমাদের যে এখানে আজ আমি টেবিলটা আঁকছি, এটা হলো ই নাম্বার রিকোয়ারমেন্টের টেবিল আছে, ঠিক আছে? কিন্তু এতগুলো কোয়ান্টিটির জন্য করে দিই এখানে। বেসিক্যালি যখন আমাকে গ্রাফ আঁকতে বলবে, ইওকিউ এর গ্রাফ, তো গ্রাফ আঁকতে গেলে তো আমার কিছু ভ্যালু লাগবে, তাই না? আমি জাস্ট একটা ভ্যালু দিয়ে তো গ্রাফ হয় না। বিভিন্ন কোয়ান্টিটির জন্য আমার কস্ট কত, আমি যদি এরকম কয়েকটা পয়েন্ট আনতে পারি, তখন আমার গ্রাফটা সুন্দর হবে, তো বেশি অ্যাকুরেট হবে। তো স্যার বলছে আমাদের যে ইউকিউ কোয়ান্টিটি, আমার কত আসছে ইউকিউ কোয়ান্টিটি 791, সেই কোয়ান্টিটির আগে 3টা ভ্যালু নিব, পরে 3টা ভ্যালু নিব। এখন এটার সাথে এই ভ্যালুগুলোর ডিস্টেন্স কত হবে বা কত হবে, এটা আনুমানিক আর কি, আন্দাজ করে নিবা, আন্দাজ করে একটা সুন্দর একটা ডিস্টেন্স রাখবা, ঠিক আছে? রেখে তুমি এই
আগের তিনটা ভ্যালু নিবা, পরের তিনটা ভ্যালু নিবা, নিয়ে এরকম ডিফারেন্ট লেভেল, এই 7টা কোয়ান্টিটি লেভেলের জন্য তোমার 7টা যে টোটাল কস্ট আসবে এটা তুমি এখানে লিখলা, ঠিক আছে। সো এদেন হলো এখানে টোটাল কস্টের একটা লাইন, অর্ডারিং কস্টের একটা লাইন, আর ক্যারিং কস্টের একটা লাইন, ঠিক আছে। এই যে এই তিনটা লাইন এটা গ্রাফে আঁকে দিচ্ছে। সো এখানে ই নাম্বারে তো গ্রাফই আঁকতে বলছে, তো গ্রাফ আঁকার জন্য আমার এই টেবিলটা আঁকা হয়েছে বেসিক্যালি, বুঝতে পারছো, যে গ্রাফের সুবিধাতে। তো গ্রাফে আমাকে দুইটা জিনিস দেখাইতে বলছে, একটা হলো ইও কিউ দেখাইতে বলছে, আরেকটা বলছে আমাকে রিঅর্ডার পয়েন্টটা দেখাও। তো গ্রাফে তো কোথাও টাইম শো করতেছে না, গ্রাফের এই অ্যাক্সিসটা কি আমার, এটা হলো আমার কোয়ান্টিটি, আর এই অ্যাক্সিসটা কি, এই অ্যাক্সিসটা হলো আমার টোটাল কস্ট। তাহলে আমি রিঅর্ডার গ্রাফে আমি কি দেখাইতে পারবো, রিঅর্ডার পয়েন্টের ইনভেন্টরি লেভেল বেসড অ্যাপ্রোচটা দেখাইতে পারবো। আচ্ছা, আমার ইউ কিউ আসছিল 791 ইউনিট, যেটা আমি দেখি এই 800 একটু পাশে, ঠিক আছে, যেটা তোমার ওই আমি যেটা বলছিলাম যে তোমার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটিটা হবে ওই কোয়ান্টিটি যেখানে তোমার ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট দুটা সমান হচ্ছে, ঠিক আছে, এবং ওই পয়েন্টে তোমার টোটাল কস্টটা সবচেয়ে কম হবে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি তোমার টোটাল কস্ট সবচেয়ে কম, টোটাল কস্ট সবচেয়ে কম সেখানে হবে যখন অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট সমান হবে। তো ইওকিউ এই বরাবরটা আসতেছে, যেটা আসতেছে 791 ইওকিউ। আর রিঅর্ডার পয়েন্টটা হলো, এটা তুমি পুরো টোটাল কস্ট পর্যন্ত টানবা না, রিঅর্ডার পয়েন্টটা তুমি হলো কত ইউনিট বাকি থাকা অবস্থায় রিঅর্ডার করতেছো, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার ওই অর্ডারিং কস্টটা মানে ক্যারিং কস্টটা শুধু হিসাবে আসতেছে, ঠিক আছে। 195 ইউনিট বাকি থাকা অবস্থায় রিঅর্ডার করতেছো, তো এই 195 ইউনিট তো আবার নতুন করে অর্ডার দেওয়া লাগতেছে না, ঠিক আছে। এটা হলো তোমার যে 195 ইউনিট বাকি থাকা অবস্থায় রিঅর্ডার করতেছো, ওই 195 ইউনিটের কোন কস্ট তোমার বিয়ার করা লাগতেছে, ক্যারিং কস্ট, তাই না। তাহলে এইটা রিঅর্ডার পয়েন্ট যেটা বের করছে 195 ইউনিট, তাহলে 195 ইউনিট বরাবর ক্যারিং কস্টের যে লাইনটা ওই লাইন পর্যন্ত টানবা ডট ডট করে। তো এভাবে করে তুমি এখানে এই পয়েন্টটা দেখা দিলে এটা হলো তোমার রিঅর্ডার পয়েন্ট। সো এই হলো তোমার গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন অফ ইউ কিউ, যেটা এই নাম্বার রিকোয়ারমেন্টে বলছে। সো এটা হলো তোমার প্র্যাকটিস ম্যাথ 1, প্র্যাকটিস ম্যাথ 2, যেটা এটা একই ম্যাথ, ঠিক আছে, জাস্ট ডিফারেন্ট ভ্যালুস। তো সেটা দিয়ে নিজেরা নিজে করে নিও, এখানে সলিউশন আমি তো দিয়ে দিছি। তো এই চ্যাপ্টারের আলোচনা অ্যাকচুয়ালি এত পর্যন্ত, আর কোনো কনসেপ্ট বোঝানো বাকি নাই। গ্রাফটা ইম্পর্টেন্ট ছিল, আর কিছু থিওরি তো আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেমন থিওরির মধ্যে হলো তোমার ফ্যাক্টরস ডিটারমাইনিং, ফ্যাক্টরস হচ্ছে তোমার এই লিকুইডিটি ল্যাগ, এই যে এটা অনেক ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, ক্রিয়েশন ল্যাগ, স্টোরেজ ল্যাগ, সেল ল্যাগ, থিওরির জন্য এটা অনেক ইম্পর্টেন্ট আছে। তো এরকম আর কি, আর বিভিন্ন টাইপের কস্ট যেটা, এগুলো একটু ভালোভাবে করে রাখতে পারো। জাস্ট ইন ইনভেন্টরি টাইম সিস্টেম, ওগুলা হলো বিভিন্ন ইনভেন্টরির বেনিফিট। এই তো আলোচনা ছিল আর কি, ঠিক আছে। তো এটা আমি এখানে কনক্লুড করতেছি আমার ক্লাসটা।